বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। হৃদ কপাল কুঁচকে মায়ের দিকে কিছুক্ষণ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। পরে কিছু একটা ভেবে নিজের শার্টের হাতা টেনে গোটাতে গোটাতে মায়ের সামনে এসে হাজির হলো। মায়ের মুখোমুখি হয়ে টি টেবিলের উপর এক পা তুলে দাঁড়ায় এবং নিজের উরুতে এক হাত ঠেকিয়ে ভর দিয়ে ঝুঁকে পড়ল মায়ের দিকে। কোনো রকম ভনিতা না করে অত্যন্ত স্বাভাবিক গলায় মায়াকে উদ্দেশ্য করে বলল, পড়ো নিচের পড়াটা। হৃদের হঠাৎ এমন কাণ্ডে মায়া প্রথমে ভয় পেলেও হৃদকে স্বাভাবিকের ন্যায় কথা বলতে দেখে কিছুটা সাহস পেল নিজের মধ্যে। তাই মায়া হৃদের কথা অনুযায়ী নিচের পড়াটা পড়তে গেলে হৃদ আবারও বাধা দিয়ে বলল, এটা না, নিজের স্বপ্নদোষ নিয়ে সংক্ষিপ্ত সারাংশ লেখা আছে 4 লাইনের, সেটা পড়ো। হৃদের কথা অনুযায়ী মায়া বেশ জোরে জোরে 4 লাইনের ব্যাখ্যা হিসেবে স্বপ্নদোষের সারাংশটা পড়ে শেষ করলো, কিন্তু তাতেও কিছু বুঝলো না। কারণ মায়া এতটাই জোরে জোরে পড়ছিল যে তার মস্তিষ্ক সেই পড়াগুলো ক্যাচ করতে পারছিল না। সব পড়া তার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, তাই মায়ার সহজ বিষয়টিও বুঝতে পারছে না। তাছাড়া মায়া তো এখানে পড়তে বসেনি, বসেছে হৃদের সাথে পড়ার অজুহাতে কথা বলতে। সুযোগ অনুযায়ী যখন সব হচ্ছে, তাই কি পড়ছে না পড়ছে সেটা দেখার সময় কই মায়ের। মায়া সভ্যতা স্বরূপ পুরো 4 লাইনের পড়াটা গড়গড় করে সম্পূর্ণ শেষ করলো শুধু রিডিং পড়ে। মায়া পড়া শেষ করে খুশি চোখে হৃদের দিকে তাকায়। হৃদ মায়ের অবুঝ চোখের ভাষা বুঝে এক আঙ্গুলে নিজের কপাল কুঁচকালো এবং ধীর কণ্ঠে বলল, এবার ধীরে ধীরে পড়ো, মনোযোগ সহকারে। হৃদের কথায় মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে ধীরে ধীরে পড়তে শুরু করলো মনোযোগ সহকারে। এবার যেন মায়ের মাথায় সব ঢুকছে। প্রথম লাইনটা পড়লো বেশ মনোযোগ সহকারে রয়ে শুয়ে ধীর স্থির ভাবে যে ছেলেদের বয়সন্ধিকাল আসে 11 থেকে 15 বছর বয়সের মধ্যে। এ সময় তাদের দেহের মায়া সম্পূর্ণ এক লাইন পড়েই নিজের কৌতূহল বসে আরেক ভুল। সম্পূর্ণটা না পড়ে হৃদকে পুনরায় অদ্ভুত প্রশ্ন করে বসল সে। নিজের অবুঝতায় হৃদকে প্রশ্ন করে বলল মায়া, আপনার হয়েছিল মায়ের এমন প্রশ্নে হৃদ অপদস্থ হলো। তাই মায়ের প্রশ্নটা শেষ করতে না দিয়ে তার আগে নাক মুখ গুজে চিবিয়ে চিবিয়ে বলল হৃদ। শাট আপ ইডিয়েট। হৃদের ধমক খেয়ে মায়া বেশ মনোযোগ সহকারে সম্পূর্ণ পড়াটা রয়েছে পড়ে শেষ করতে লাগলো। এবং পড়তে পড়তে মায়ের মস্তিষ্কে পানির মতো পরিষ্কার হলো যে বয়ঃসন্ধি বা স্বপ্নদোষ কাকে বলে। আর এতে যেন বিপত্তি ঘটলো মায়ের জন্য। হৃদের সামনে নত মস্তিষ্কে পড়তে পড়তে মায়া ঠোঁট উল্টে কান্নায় ভেঙে পড়লো তৎক্ষণাৎ নিজের বোকামির জন্য। চোখ যখন টইটম্বর হলো নোনা জলে, তখন হৃদ মায়ের সেই দুঃখ ও কষ্টকে দ্বিগুণ করতে পুনরায় বলে উঠল। এবার নিচের চিত্রটার দিকে তাকাও। হৃদের কথা অনুযায়ী মায়া নিচের বড় করে দেওয়া চিত্রটার দিকে তাকাতেই চমকে উঠল তৎক্ষণাৎ। হৃদের সামনে এইভাবে অপদস্থ হওয়ায় লজ্জায় আর মায়া চোখ তুলে হৃদের দিকে তাকাতে পারল না। বরং সে এতক্ষণ যাবৎ কি করেছে সেটা ভেবে লজ্জায় দুঃখে কষ্টে সাথে সাথে লুটিয়ে পড়ল বইয়ের ভাঁজে। লজ্জায় নিজের মুখ বইয়ের পাতায় ফেলে হাউমাউ করে কেঁদে উঠল হৃদের সামনে। হৃদ স্থির দৃষ্টিতে মায়াকে কিছুক্ষণ দেখে নিয়ে সেও নিঃশব্দে প্রস্থান করে সেখান থেকে। হৃদ যেতেই মায়া লজ্জায় বইটাকে সেই অবস্থায় ছেড়ে দিয়ে উঠে চলে যায় নিজের রুমে। ডিপ্রেশনে মায়া তখন থেকে কেঁদে কুটে বুক ভাসাচ্ছে লজ্জায়। এমন একটা কাজ কেমন করে করতে পারল সে? তাছাড়া মায়ার সবচেয়ে ডিপ্রেশনের মূল প্রশ্নটা হলো হৃদকে করাটা আপনার হয়েছে। চিচি, এত বিচ্ছিরি কাণ্ড সে কিভাবে করতে পারলো? লজ্জায় মায়ার মরে যেতে ইচ্ছা করছে না এখন। এই মুখ আর দেখাবার নয় হৃদকে। মায়ার হাউমাউ কান্নার মধ্যে দিয়ে ঘটল আরেক ঘটনা, তাও জুঁয়ের সাথে। মায়ার খোলা রেখে আসা বইটা পড়ল জুঁয়ের সামনে। তখন জুঁই কেবল বাগান থেকে ড্রয়িং রুমের সোফায় এসে বসেছিল। মালা কিচেনে গেছে জুঁয়ের জন্য চা করতে। সেই সুযোগটায় জুঁই সোফায় শটান হয়ে বসেছিল হাত পা ছড়িয়ে। যেহেতু খানবাড়ি টিভি নেই, তাই জুঁয়ে টিভি দেখার অপশন ছিল না। জুঁই নিজেও ফোন ব্যবহার করে না, তাই খালি খালি বসেছিল সোফায়। টি টেবিলের উপর খোলা বইটাকে দেখছিল জুঁই। তবে সেই দিকে বেশ একটা মনোযোগ হলো না। পা ছড়িয়ে সোফায় বসেছিল বেশ কয়েক মিনিট। কিন্তু বিপত্তি ঘটে হঠাৎই খানবাড়িতে আয়নের আগমন নিয়ে। আয়ন আজ 2 মাস পর খানবাড়িতে পা রাখলো, আর মনে মনে দোয়া করলো যাতে মায়া সামনে না পড়ে। হলো তাই। মায়া সামনে না পড়লেও জুইকে ঠিকই চোখে পড়ল কিছু সময় পরে, তাও অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে। আয়নের আজ খানবাড়িতে আসতে হয়েছে হৃদের জরুরি তলবে। হৃদ অকারণে আয়নকে ডাকবে না বিশেষ প্রয়োজন ছাড়া। তাই আয়ন
অতীতের সবকিছু পাশে রেখে হৃদের সাথে জরুরি তলবে দেখা করতে এসেছে খানবাড়িতে। গায়ে ধূসর রঙের শার্টটা জড়ানো কালো প্যান্টের সাথে শার্টের হাতা কোনোই অবধি টানা। এক কানে ফোন চেপে ধরাতেও অন্য হাতের উপর সাদা অ্যাপ্রনটা ভাঁজ করে রাখা। হসপিটালের গেটআপে এসেছে সে। আজ রোগী দেখার চাপ ছিল না, কারণ একদিন পর পর রোগী দেখতে কেবিনে বসে সে। কাল যেহেতু বসা হয়েছিল তাই আজ ফ্রি আছে। রাতে নাইট ডিউটি আছে শুধু। তাই আয়ন হৃদের সাথে দেখা করে সোজা এখান থেকেই হসপিটালে চলে যাবে সে। আয়নের মনোযোগ তখনও সব ফোনের কথা বলার মধ্যে থাকায় চোখে পড়ল না সোফার উপর বসে থাকা জুঁইকে। আয়নের হঠাৎ আগমনে হতভম্ব জুঁই দ্রুততার সঙ্গে ফ্লোরে পা ভাঁজ করে বসে পড়ল মায়ের মতো করে। টি টেবিলের সামনে রাখা গোল বইটা ব্যস্ত হাতে নিজের কাছে টেনে নিল। এমন একটা ভাব করলো যেন জুঁই আয়নের আগমন বুঝতে পারেনি, এবং বিগত অনেকটা সময় ধরে জুঁই বই পড়েছে বসে বসে। আয়নের ফোনে কথা বলার শব্দ যেন জুঁইয়ের কানে ঢুকছে না পড়ার ব্যস্ততায়। এমন একটা ভাব করে মনোযোগ সহকারে ঘাড় বাঁকিয়ে বেশ জোরে জোরেই পড়তে লাগলো আয়নের সামনে মূল কথা। জুঁই আয়নের সামনে অপদস্থভাবে পড়ে যাওয়ায় উঠে পালিয়ে যেতে পারছে না। দৌড়াতে দেখে নিবে, তাই বিষয়টাও খারাপ দেখায়। আবার আয়নের সাথে জুঁই কথা বলতে চাচ্ছে না, তাই অজুহাত হিসেবে আয়নের সামনে পড়ার বাহানা মারল জুঁই। মনোযোগ হবার ভান ধরে জুঁই আয়নকে দেখিয়ে শুনিয়ে বেশ জোরে জোরে অন্যমনস্ক হয়ে পড়তে লাগলো। বয়সন্ধি বা স্বপ্নদোষ কাকে বলে? জুঁইয়ের বেগতিক পড়ায় হঠাৎই আয়নের কথা বলা থেমে যায়। চোখ ছোট ছোট করে তাকালো জুঁইয়ের দিকে। জুঁই তখনও বুঝলো না আয়নের দাঁড়িয়ে পড়ার কারণটা। শুধু পড়তে পড়তে আর চোখে একবার আয়নকে দেখলো দাঁড়িয়ে পড়তে। যেহেতু জুঁইয়ের মনোযোগ পড়ায় ছিল না, তাই বিষয়টা তখনও বুঝলো না জুঁই যে কেন আয়ন জুঁইয়ের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে জায়গায় স্থির হয়ে। পড়তে পড়তে জুঁইয়ের অস্বস্তি হলো। আয়ন কেন এভাবে তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে সেটা নিয়ে। এখান থেকে যাচ্ছে না কেন? জুঁই পুনরায় আয়নের দিকে আর চোখে তাকায়। কি অদ্ভুত আয়নের সেই দৃষ্টি! জুঁই নাক মুখ কুঁচকে এবার সত্যি পড়ায় মনোযোগী হলো, এবং পড়তে পড়তে বুঝতে পারলো আসলে সে এতক্ষণ যাবৎ আয়নকে শুনিয়ে শুনিয়ে কি পড়ছিল। আপাদস্থ জুঁইকে আরো আতঙ্কিত করলো যখন দেখলো বইয়ের নিচে গোটা একটা বড় চিত্র দেওয়া আছে বয়ঃসন্ধি ও লিঙ্গ নিয়ে। আতঙ্কিত জুঁই সাথে সাথে ছিটকে সরল বইয়ের সামনে থেকে। দু হাতে বইটাকে ধাক্কা দিতে দিতে নাক মুখ কুঁচকে চেঁচিয়ে বলে উঠল, ছি, কি বাজে! ইয়াক! নিজের রিয়াকশনে জুঁই নিজেই অপদস্থ হলো আয়নের সামনে, কারণ তখনও আয়ন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল জুঁইয়ের দিকে। এতক্ষণে আয়নের অদ্ভুত দৃষ্টির মানে বুঝতে পারল জুঁই। বোকামি করে জুঁই এতক্ষণ এসব পড়া পড়েছে সে সবটাই শুনেছে আয়ন, আর তার জন্য নিজের ফোনে কথা বলা বন্ধ করে দিয়ে জুঁইয়ের দিকে তাকিয়েছিল এতক্ষণ ধরে অদ্ভুত দৃষ্টিতে। লজ্জায় জুঁই নিজের চুল ছিঁড়তে ইচ্ছা করলো এক মুহূর্তের জন্য। সে কিভাবে এতটা বোকামি করতে পারলো, তাও এই অসভ্য ডাক্তারের সামনে। আর মানুষ পেল না লজ্জিত হবার। লজ্জায় মাথা কাটা যাচ্ছে জুঁয়ের। দুঃখের কষ্টে জুঁয়ের কান্না চলে আসলো আয়নের সামনে, কেঁদে ও দিল। তবে পর মুহূর্তে উঠে তৎক্ষণাৎ দৌড় লাগালো মায়ার রুমের উদ্দেশ্যে। এখানে থাকা মানে আরও লজ্জায় মরে যাওয়া। জুঁইকে যতক্ষণ পর্যন্ত দেখা গেল ততক্ষণ পর্যন্ত আয়ন স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো জুঁইয়ের যাওয়ার দিকে। ঠোঁটের কোথাও একটু হাসি হাসি ভাব চলে এসেছে জুঁইয়ের বোকামির জন্য। তবে হাসলো না আয়ন, নিজেকে গম্ভীর রাখলো। কয়েক কদম এগিয়ে এসেছে, বইটা হাতে নিল, সবকিছুর উপর নজর বুলালো। চিত্রটা দেখে ঠোঁট কামড়ে হাসি আটকালো। বইটা বন্ধ করে নিজের সাথে নিয়ে নিল, রেখে গেল না। বইটা বেশ পুরাতন এবং হৃদের বই। হৃদ স্টুডেন্ট থাকাকালীন সময়ে বই এটা। আয়ন বইটা হাতে নিয়ে সিঁড়ি বেয়ে হৃদের রুমের দিকে যেতে যেতে আরও একবার চোখ আউড়িয়ে তাকালো জুঁইয়ের দিকে। অপদস্থ জুঁই দৌড়ে মায়ার রুমে এসে দেখলো মায়া আগের থেকে ফ্লোরে লুটিয়ে পড়েছে, বিছানায় মাথা ঠেকিয়ে বুক ভাসাচ্ছে কান্নাকাটি করে। এক মুহূর্তের জন্য জুঁই নিজের কান্না ভুলে গিয়ে এগিয়ে আসলো মায়ের দিকে। মায়ের সামনে ফ্লোরে পা ভাঁজ করে বসে অশ্রুসিক্ত ভেজা চোখে জুঁই জামাইকে প্রশ্ন করলো, কি হয়েছে? তুই মরার কান্না কেন করছিস? আজ তো দুঃখের দিন আমার, তাহলে তুই কেন কাঁদছিস ঋতু? মায়া জুঁইয়ের কথায় আবারও হাউমাউ করে কেঁদে উঠল। অশ্রু বিলাপ করতে করতে হৃদের সাথে ঘটে যাওয়ার সেই সবটাই বলল জুঁইকে সে। সবটা শুনে জুঁই সহজ হলো। নিজের হতাশা ততক্ষণে কিছুটা কমে গেছে। এই ভেবে যে জুঁই মায়ের মতো অতটা বোকামি করেনি। জুঁই তো শুধুমাত্র চিত্রটাকে হাতে ছুঁয়েছিল, কিন্তু মায়া, সে তো মুখ ডুবিয়ে বসেছিল। কিন্তু তারপরও মায়ার উপর রাগ হলো জুঁইয়ের। মায়া বইটা খোলা রেখে এসেছিল বিদায় তার সাথে এমনটা হয়েছে। নয়তো একটা আপত্তিকর পরিস্থিতিতে কখনোই পড়তো না ডক্টরের সামনে। লজ্জায় এবার জুঁই ডিপ্রেশনে ভুগলো। কপাট রাগে বলল,
বলদি বইটা আমার জন্য খোলা রাখা আইছিলি তুই? নিজের ইজ্জতটা তো মারাইছস, সাথে আমারটাও ফালুদা বানাইছস। ছি ছি, কি বিচ্ছিরি কাণ্ড। তোর মতো গর্ধব বোন থাকলে আর ডিপ্রেশনের অভাব পড়বে এ জীবনে আমার। জুয়ের কথায় আরও কান্নায় ভেঙে পড়ল মায়া। কেঁদে কেটে বন্যা করে বলতে লাগলো, আমি কি জানতাম নাকি কিছু? না জেনেই তো সবটা হয়েছে। আমি এই মুখ কিভাবে দেখাবো ওনাকে? আমি বুঝিনি। আমি আমি মায়া কান্নায় জুই নিজের চোখের পানি মুছতে মুছতে বলল। তুই কি চিত্রের মধ্যে মুখ ডুবিয়েছিলি ঋতু? মায়া কান্না করতে করতে বলল। হ্যাঁ। কথাগুলো বলতে বলতে আবারও মায়া হাউমাউ করে কেঁদে ওঠে। মায়ের কান্না জুইয়ের চেহারা উজ্জ্বল হলো, তাই দু হাতে চোখের পানি মুছে নিল আরও একবার। আসন্ন মুখে মনে বলল, তুই আজকে আমার মানসিক শান্তির কারণ হয়ে গেলি ঋতু। খুবই ডিপ্রেশনে ভুগতাম আজকের বিষয়টা নিয়ে, কিন্তু তুই তার আগেই বাঁচিয়ে দিলি আমায়। আমার থেকে আরও একদম এগিয়ে বোকামি করে। তুই আর কোনো তোর অদ্ভুত প্রশ্ন আপনার হয়েছে আমার মানসিক শান্তির কারণ রে ঋতু, মানসিক শান্তির কারণ। দিনটা বুধবার, সকাল 10টার। সরকারি ছুটির দিন আজকে। পূজার বন্ধ পড়েছে স্কুল কলেজে। সেই সুবাদে মায়াও আজ বাসায়, তবে ঘুম থেকে উঠেছে আজ একটু দেরিতে। রোজকার মতো সকাল 5টায় উঠেনি, আজ উঠল 9টায়। অনেকটা রাত কেঁদে কুটে ঘুমানোর ফলে আজ দেরিতে ওঠার মূল কারণ মায়ার। ততক্ষণ বাসাও পুরো খালি। জুইসহ রেহানা বেগম হসপিটালে চলে গেছে। আরাফ খান রিদ যার যার অফিসে। হেনা খান মায়াকে নিয়ে 11টার দিকে হসপিটালে যাবেন বলে কেউ আর মায়াকে ঘুম থেকে ডেকে তোলেনি। মায়া ঘুম থেকে রয়ে শুয়ে উঠে নাস্তা করলো ফুরফুরে মেজাজে। রাতের ঘটনা দিব্যি ভুলে বসে আছে এমনটা নয়। সে ডিপ্রেশনে আছে, তবে খাবার সামনে পেলে দুনিয়ার সব ডিপ্রেশনে ভুলে যায়। শুধু খাবারের কথাটাই মনে রাখে। মায়া পেট পুড়ে খাবার খেলো। তারপর হেনা খানের আঁচল ধরে বেশ কিছুক্ষণ কিচেন রুমে দাঁড়িয়ে থাকলো। বেশ মনোযোগ সহকারে হেনা খানের দক্ষ হাতের রান্নাটা দেখল। শফিকুল ইসলামের জন্য তিনি দুধ পায়েস রান্না করছেন, আর সেই রেসিপিটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝল চোখে ঢোক গিলছে মায়া। একদিন সেও রাখবে তার মিস্টার ভিলনের জন্য এমন করে। দাদির থেকেও বেশি মিষ্টি করে রান্না করবে মায়া। তারপর তার মিস্টার ভিলেনকে খেতেও দিবে নিজের হাতে। মায়ের ভাবনার মাঝে হেনা খান পায়েসের পাতিল নামিয়ে রাখলো। বক্সে ঢেলে ফ্রিজে রেখে মায়াকেও এক বাটি পায়েস দিল খেতে। মায়া পায়েসের বাটি নিয়ে সোফায় গিয়ে বসলো, কিন্তু পর মুহূর্তে কি ভেবে হৃদের রুমের দিকে উকি মারল নিচ থেকে। এ সময় হৃদ বাসায় থাকে না সেটা মায়া জানে, তাই পায়েসের বাটি নিয়ে রয়ে শুয়ে গেল হৃদের রুমের দরজার সামনে। দক্ষ হাতে পাসওয়ার্ড দিয়ে ঢুকলো হৃদের রুমে। দরজা বন্ধ করে ভিতরে ঢুকতে মায়া হাঁ হয়ে তাকিয়ে রইল হৃদের রুমের দিকে কিছুক্ষণ। মায়া এর আগে দুবার এসেছে হৃদের রুমে, কিন্তু রাত আর অন্ধকার থাকায় ভালো করে দেখতে পারেনি সে এই রুমটি। তবে আজ দেখলো, বেশ হাঁ হয়ে দেখলো হৃদের রুমটি। মায়ার রুমের 3 গুণের বড় হৃদের রুমটি। অত্যন্ত সুন্দর ও পরিপাটি একটি রুম হৃদের। সম্পূর্ণ রুমটাই সাদা পেন্ট করা। দেয়ালের একপাশে সম্পূর্ণটাই স্বচ্ছ কাচের, আর তাতে সাদা বড় বড় পর্দা লাগানো। সেই কাচের দেয়ালের এক সাইডের দরজা ধরে বারান্দায় যেতে হয়। রুমের বাকি 3 পাশ দেয়াল করা। পশ্চিমে মাঝ বরাবর বিশাল বড় বেড রাখা। সাদা চাদর ও কুশনে মোড়ানো সেই তুলতুলে নরম বিছানাটি। রুমের প্রতিটা আসবাবপত্রে সাদা আর আভিজাত্যের ছাপ রয়েছে। বেডের পাশে ছোট টেবিলের উপর সাদা ল্যাম্পপোস্ট রাখা। রুমের এক পাশে সাদা সোফা, তার সামনে দেয়ালে ফিট করা বিশাল বড় টিভি। দেয়াল জুড়ে গুটি কয়েক পেন্টিনও পেল, এবং সেই 3 তাকের বড় ফ্রিজটিও দেখল মায়া। তার এক পাশে কফি মেশিনও রয়েছে। মায়া এবার ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়। দেয়ালের সাথে ফিট করা বড় সাদা ওয়াল সেলফ দেখতে পেল, যেখানে প্রয়োজনীয় ফাইলপত্র রাখা আছে হৃদের। তবে রুমের কোথাও মায়া আয়না বা কাবার্ড দেখতে পেল না। হৃদের কাপড় চোপড় বা প্রয়োজনীয় সামগ্রী কোথায় রাখা আছে তাও বুঝল না। সন্দেহী মায়া পায়েসের বাটি হাতে হৃদের সম্পূর্ণ রুম ঘুরঘুর করলো বেশ কয়েকবার। কোথাও হৃদের কাপড়ের সন্ধান মিলল না। তবে হৃদের রুমটা বেশ পছন্দ হলো মায়ার, তাই পায়েসের বাটি সোফার টেবিলের উপর রেখে হৃদের বিছানায় গিয়ে বসলো। হাত দিয়ে হৃদের বিছানা ছুঁয়ে দিয়ে ধূপ করে গায়ে লিয়ে শুয়ে পড়লো সেখানটায়। ফুরফুরে মেজাজে হৃদের বিছানায় গড়াগড়ি করতেই মায়ার নাকে বাড়ি খেলো হৃদের শরীরের মিষ্টি ঘ্রাণ। মায়া শিহরিত হয়ে উপর হয়ে শুলো। হৃদের বালিশটা হাতে দিয়ে ছুঁয়ে দিল। মায়ের কম্পিত মনে ছুঁয়ে গেল হৃদ নামক শিহরণ। লজ্জায় আড়ষ্ট মায়া চুপ করে হৃদের বালিশে নিজের মুখ চেপে ধরল। মন ভরে নিঃশ্বাস টানল। বিছানায় আরও কিছুক্ষণ গড়াগড়ি করলো সুপ্ত অনুভূতি নিয়ে। তারপর হৃদের বিছানা সম্পূর্ণ এলোমেলো করে নেমে গেল। উঠে গিয়ে ফ্রিজ খুলতেই মায়ার চোখ ঝলমলে হলো যখন দেখলো হৃদের ফ্রিজে সব মায়ার পছন্দের খাবার রাখা। একে একে মায়া ফ্রিজের 3 পাটি খুলল, আর 3 পাটে মায়ার পছন্দ খাবারে ভরপুর পেল।
আনন্দে বিমোহিত মায়া ভুলে গেল এটা হৃদের রুম। শুধু মনে রাখলো চোখের সামনে খাবারগুলোকে। ফ্লোরে পা ভাঁজ করে বসে বসে একে একে খাবার খুলতে লাগলো ফ্রিজ থেকে। আইসক্রিমের বক্স, চকলেট কেক, চকলেটের বক্স, রসমালাই, ছানা, মিষ্টি একে একে নামিয়ে নিজের সামনে স্তূপ বানালো। প্রতিটায় খেলো যতক্ষণ পর্যন্ত খেতে পারলো। অবশিষ্ট আর খেতে না পেরে উঠে দাঁড়ালো সবকিছু এলোমেলো অবস্থায় রেখে। ফ্রিজও বন্ধ করলো না। পানি না খেয়ে ঢেকুর তুলল। আইসক্রিম আর রসমালাইয়ের রস পড়ে মায়ের জামা নষ্ট হওয়ায় ঢুকলো ওয়াশরুমে পরিষ্কার করতে। কিন্তু ওয়াশরুমে ঢুকে মা যেন আরও হতবাক হয়ে গেল যখন দেখলো মায়া রুমের সমান হৃদের ওয়াশরুমটি। হতভম্ব মায়া হৃদের ওয়াশরুমের চারিপাশে চোখ বুলালো। ওয়াশরুমের এক পাশটাও কাচের তৈরি এবং তাতে বড়সড় একটা দরজা রয়েছে যা দিয়ে ভেতরের রুমে প্রবেশ করতে হয়। আর এখানেও ওপর দিয়ে পাতলা সাদা পর্দা টাঙানো। মায়ার পরিষ্কার হলো না আর, বরং হতভম্ব মায়া কৌতূহলবশত সেই দরজা ধরে ঢুকলো ভিতরের রুমে। আর তাতেই যেন আরও বেশি হা হয়ে যায় ভিতরের পরিবেশটা দেখে। আজ মায়ার অবাক হওয়ার দিন। তার জন্যই তো মায়া আজ শুধু অবাক আর অবাক হচ্ছে, কারণ এটা কোনো সাধারণ রুম নয়, বরং বিশাল বড় সব বলা যায়। হৃদের সব। মায়া গোল গোল চোখে চারিপাশটায় চোখ বুলালো। শপের মতো করে জায়গায় জায়গায় হ্যাঙ্গারে ঝুলিয়ে টাঙিয়ে রাখা আছে হৃদের শার্ট, প্যান্ট, কোট, টি শার্ট, ট্রাউজার গুলো আলাদা আলাদা সেক্টর করে সারিবদ্ধভাবে। অন্য সেক্টরে হৃদের ব্যান্ডের জিনিসপত্র রাখা। ঘড়ি, শুজ, টাই, পারফিউম, বেল্ট কাচের দেয়ালে সাজানো আলাদাভাবে। তার পাশে বিশাল বড় আয়না রাখা। মায়া হতভম্ব হলো হৃদের বিশাল বড় সব দেখে। দিন দুনিয়া ভুলে মায়া শুধু তাকিয়ে থাকলো চারিপাশে। তার মিস্টার ভিলেন যে এতটা সাজুগুজু করে তা জানা ছিল না মায়ার। আজ মায়া এখানে না আসলে হয়তো কখনোই জানতো না সেটা। হতবাক মায়াকে চমকে দিতে তক্ষুনি রুমে প্রবেশ করলো হৃদ। মায়া চমকালো, ভরকালো, হকচকিয়ে গেল যখন দেখলো হৃদ এই শপের ভিতর প্রবেশ করেছে। ভয়ার্ত মায়া যখন উত্তেজিত হয়ে চিন্তা করলো এক ছুটে পালিয়ে যাবে, তখনই শান্ত হলো যখন দেখলো হৃদ মায়াকে এড়িয়ে অন্য পাশে চলে গেছে। মায়া যে এই রুমে আছে সেটা দেখেও যেন দেখলো না হৃদ। হৃদ ছাড়া এই রুমে অন্য কারোর অস্তিত্ব নেই এমন একটা ভাব। আর এতে করেই মায়া কিছুটা সাহস পেল। যেহেতু হৃদ মায়াকে কিছু বলছে না, তাই মায়া জায়গায় দাঁড়িয়ে থাকলো, নড়ল না। মায়া ভাবেনি হুট করে হৃদ এই সময় বাড়িতে চলে আসবে। এই সকালবেলা হৃদ বাসায় আসে না, তাই কেন আসলো হৃদ তা দেখার জন্যই মায়া দাঁড়িয়ে রইল। আর স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো হৃদের দিকে। রাতের ঘটনা সে ভুলে গেছে আপাতত, কিছুই মনে নেই। তাই দিব্যি স্বাভাবিকের ন্যায় কৌতূহল চোখে তাকিয়ে থাকলো হৃদের দিকে। হৃদ কিছু কারণবশত পূর্বাঞ্চল যাবে। আজ রাতটা সেখানে কাটিয়ে কাল বাসায় ফিরবে। তাই নিজের ড্রেস চেঞ্জ করে প্রয়োজনীয় ফাইল নিবে সে। মায়া যে রুমে আছে সেটা হৃদ মায়ার ঢোকার সময় বুঝতে পেরেছিল, কারণ মায়া যখন হৃদের রুমের পাসওয়ার্ড টাইপ করে তখন হৃদের ফোনে একটা কোড নাম্বার গিয়েছিল। তাছাড়া হৃদের দরজার লক বুথে হিডেন ক্যামেরা ফিট করা ভেতরে বাহিরে। তাই অনায়াসে হৃদ জানতে পারে তার রুমে কে আসা যাওয়া করছে সেই বিষয়টি। তাই হৃদ দেখেছিল মায়াকে তার রুমে ঢুকতে, এবং সেই সাথে দেখেছিল সিসি ফুটেজে মায়ের দীর্ঘ সময় করা পাগলামোর কাণ্ডগুলো। হৃদ বেশ মনোযোগ সহকারেই দেখছিল। কিন্তু এই মুহূর্তে হৃদ মায়াকে না দেখার মতো করে এক্সট্রা কাপড় নিল চেঞ্জ করার জন্য। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গায়ের কোট টেনে খুলে পাশে রাখলো। শার্টের বোতামে হাত রেখে আয়না দিয়ে মায়ার দিকে তাকালো। চোখাচোখি হলো দুজনার। মায়া স্বাভাবিক ভঙ্গিতে হৃদের দিকে গোল গোল চোখে তাকিয়ে আছে। হৃদ যে ড্রেস চেঞ্জ করছে সেদিকে মায়ের কোনো ভাবান্তর নেই। মায়াকে স্বাভাবিক দেখে হৃদ হালকা কপাল কুঁচকায়। তারপরও মায়াকে কিছু না বলে একে একে শার্টের বোতাম ছুটাতে লাগে। মায়া হৃদকে শার্টের বোতাম খুলতে দেখেও বুঝলো না হৃদ কেন আবারও ড্রেস চেঞ্জ করছে। কিছুক্ষণ আগেই না হৃদ এই পোশাক পরে বেরিয়েছিল, তাহলে এত তাড়াতাড়ি কেন আবারও ড্রেস চেঞ্জ করছে? কৌতূহলী মায়া হৃদকে প্রশ্ন করে উঠল। আপনি আবারও ড্রেস চেঞ্জ করেছেন কেন? মায়া প্রশ্ন ঘুরে তাকায় হৃদ। একে একে বোতাম খুলতে খুলতে নির্লিপ্ত গলায় বলল, রাতের স্বপ্নদোষ দিনে হয়েছে, তাই ড্রেস চেঞ্জ করতে এসছি। কেন, কোনো সমস্যা? হৃদের কথায় থমথমে খেয়ে যায় মায়া। এতক্ষণ দিব্যি ভুলে থাকা রাতের ঘটনাটা ফটফট করে মনে পড়ল মায়ার। হৃদকে বিন্দাস ভঙ্গিতে কথা বলতে দেখে লজ্জায় চোখ মুখ লাল হলো মায়ার। মায়া বুঝলো হৃদের সামনে এই মুহূর্তে থাকা মানে ঘোর বিপদ। লজ্জায় আড়ষ্ট মায়া তৎক্ষণাৎ দৌড় লাগাতে চাইল হৃদ থেকে পালিয়ে বাঁচার জন্য, কিন্তু পারল না, কারণ তার আগেই পিছন থেকে বাধা দেয় হৃদ। শক্ত গলায় মায়াকে হুমকি বার্তায় বলে, ডোন্ট গো ম্যাডাম, পালিয়ে লাভ নেই। যেখানে যাবেন সেখান থেকে ধরে নিয়ে আসবো আপনাকে। চুপচাপ দাঁড়িয়ে থাকেন, তাহলে জানটা অন্তত রক্ষা পাবে আপনার। হয়তো আজকে শেষ দিন আপনার, মনে রাখেন। আমি কিন্তু ভালো মানুষটা, তাই জানটা বাঁচাতে চাইলে দাঁড়ায় থাকেন। হৃদের বেপরোয়া ভঙ্গির কথায় মায়া ভয়ে সিটিয়ে গেল।
কম্পিত শরীরে পেছনে ঘুরে হৃদের সামনে দাঁড়ালো নত মস্তিষ্কে। প্রচণ্ড ভয়ে মায়া নিজের ওড়না দুহাতে শক্ত করে চেপে ধরে রাখলো, কারণ এই মুহূর্তে হৃদের মুড স্বাভাবিক লাগছে না মায়ার কাছে। বেশ রাগান্বিত মনে হলো। মায়া মনে করলো হৃদের রুমে সে আসাতে হৃদ রাগ করেছে, তাই পানিশমেন্ট স্বরূপ আজ হৃদ মায়াকে মাথার উপর তুলে আছাড় মারবে নিশ্চিত। মায়া বেশ ভয়ার্থ হলো নিজের চিন্তা ভাবনায়, তাই শুকনো ঢোক গিলে আর চোখে তাকালো হৃদের দিকে। হৃদ শার্টের নিচের অবশিষ্ট দুটো বোতাম আর খুলল না, তবে ইন করা শার্টটি প্যান্টের ভিতর থেকে টেনে বের করে উপরে ফেলতে ফেলতে মায়ার সামনে গিয়ে দাঁড়ালো। নত মস্তিষ্কে মায়াকে দেখে নিয়ে বলল, কি ম্যাডাম, ভয় পাচ্ছেন? আমাকে ভয় লাগছে আপনাকে মেরে ফেলবে বলে? লাগারই কথা। আপনার ধারণাই ঠিক। আপনাকে জানে মেরে ফেলে চিন্তা ভাবনা করছি আমি। তবে আপনার পা দুটো আগে কাটবো। আপনার পা দুটো চলে বেশি। আমার অবাধ্য হয়ে বাপের বাড়ি যায় এই পা আপনাকে নিয়ে। সব দোষ আপনার এই পায়েরই, তাই পা নাই, ঝামেলাও নেই। চলেন কোথাও বসে আপনার পা দুটো কাটবো, আমি চুরোটা নিয়ে আসি। আসেন আসেন। হৃদ কথাগুলো বলতে বলতে মায়াকে ধরতে নেয়, কিন্তু ততক্ষণে মায়া ভয়ে ছিটকে দূরে সরে যেতে চাইল, কিন্তু পারল না, কারণ হৃদ এক হাত দিয়ে মায়ের এক হাত শক্ত করে চেপে ধরে নিল। হৃদের ভয়ে উত্তেজিত মায়া ঠোঁট উল্টিয়ে কেঁদে বসলো, নিজেকে বাঁচানোর জন্য বলতে লাগলো, আর বাধ্য হবে না আমার পা, আর কোথাও যাবেও না আমার পা দুটো। সত্যি বলছি, আপনার রুমেও আসবে না। আমাকে ছেড়ে দিন না প্লিজ। আমার পা কাটলে দাদি কষ্ট পাবে, কান্নাও করবে ভীষণ। তাই বলছি, প্লিজ আমাকে ছেড়ে দিন না। দাদি কান্না করলে করুক, আমার কি? আজ আমি আপনার এই পা দুটো কেটেই শান্ত হব, নয়তো না। দেখি আসেন এদিকে, ছুরিটা ওইখানে রাখা আছে, চলেন। কথাগুলো বলেই হৃদ মায়াকে টেনে ধরে নিয়ে যাওয়ার জন্য। ভয়ে আড়ষ্ট মায়ার এবার জান যায় যায় অবস্থা, কারণ হৃদ সিরিয়াস ভঙ্গিতে মায়াকে টানছে নিয়ে যাওয়ার জন্য। হৃদের সিরিয়াসনেস দেখে মায়া আরও ভয়ে উত্তেজিত ভঙ্গিতে নিজের হাত টেনে ধরে বাঁচার জন্য, কিন্তু হৃদের শক্তি সামর্থ্যের সাথে উঠতে না পেরে ভয়ে লাফাতে লাফাতে ঠোঁট ফেরে বাচ্চাদের মতো করে চিৎকার করতে করতে বলে, আর করব না, আর করব না। ও আল্লাহ গো, শয়তান ছাড়। হৃদ থামে। মায়ের মুখে শয়তান কথাটা শুনে কপাল কুঁচকে বলে, শয়তান? আমাকে আপনার শয়তান মনে হয়? ঠিক আছে, এবার পায়ের সাথে সাথে হাত দুটো কাটবো, তারপর বস্তা ভরে নদীতে ফেলে দেব। আসেন। হৃদ পুনরায় মায়ার হাত টেনে ধরতেই উত্তেজিত মায়া বলে ওঠে, পাই পড়ি আপনার। আমার মুখ ফসকে শয়তান কথাটা বের হয়ে গেছে। আর বলবো না, আর জীবনেও বলবো না, সত্যি। ও, তাহলে মুখেরও দোষ আছে আপনার? হাত পা সাথে সাথে এবার আপনার মুখটা আজ ভেঙে দিব আমি, চলেন। ও আল্লাহ গো, আমি ভুলবশত আপনার রুমে ঢুকে পড়েছিলাম, আর ঢুকবো না বলছি তো। এবার ছেড়ে দিন না আমায়। আমি আর কোথাও যাব না জীবনে আপনাকে না বলে। মায়ের আর কোথাও যাবে না এই স্বীকারোক্তিতে হৃদ থামে। মায়া স্বাভাবিকের ন্যায় দাঁড়ায় কাঁদতে কাঁদতে, হাতের উল্টো পিঠে বারবার গাল মুছে হৃদের দিকে তাকায়। হৃদ তখনও বিরক্তিকর কপাল কুঁচকে তাকিয়ে আছে মায়ের দিকে। মায়া হৃদকে স্বাভাবিক হতে দেখে কান্না ভিজা গলায় পুনরায় বলে, আমি আর আসবো না আপনার রুমে। আমি তো শুধু একটি করে চেক করতে এসেছিলাম আপনার। মায়ের কান্নাটা শেষ করার আগে হৃদ বলে ওঠে, কি চেক করতে এসছেন? স্বামীর সিস্টেম ঠিক আছে কিনা, সবকিছু ঠিকঠাক চলে কিনা? আসেন, চাইলে চেক করতে পারেন, আমি মাইন্ড করবো না। হৃদের কথায় মায়া তুমুল লজ্জায় সিটিয়ে পড়ল মুহূর্তে। এক মুহূর্তের জন্য নিজের কান্না ভয় ভুলে গিয়ে লজ্জায় আড়ষ্ট হলো মায়া। হৃদ মায়ার মাইন্ড ডাইভার্ট করতে চাইলে সফল হলো, কারণ মায়া ভয় ভুলে লজ্জা পেল প্রচুর। তাই নত মস্তিষ্ক হয়ে হৃদের সামনে দাঁড়িয়ে সাথে সাথে নিজের মুখ ঢেকে ফেললো তুমুল লজ্জায়। নাক মুখ সিটকে বলল, ছি, কি বিচ্ছিরি কথা। হৃদ প্রসঙ্গ পাল্টায়, একটু এগিয়ে এসে মায়ের কাছাকাছি মুখোমুখি দাঁড়ায়। মায়া বেশ ছোট হওয়ায় হৃদ খানিকটা ঝুঁকে পড়ল মায়ের দিকে। কবে জুয়ের কথার রেশ টেনে বলল, ছি কি ম্যাডাম, এই ছি কাজ হবে আজ আপনার? হবে না তো মনে হয়, কারণ শুনলাম বউয়ের নাকি সিস্টেমের সমস্যা আছে, ডাক্তার দেখাতে হবে আমায়। তাই ভাবলাম একবার আমি চেক করে নিই কোথায় কোথায় সমস্যা আছে বউয়ের, সেটা দেখতে। আমি শিওর না হলে ডক্টরকে কি বলবো? আসলে আমার বউয়ের সমস্যাটা কোথায় আছে। আসুন আমার কাছে আসুন, দেখি আপনার কোথায় কোথায় সমস্যা আছে। হৃদ কথাগুলো বলতে বলতে মায়া বাহুতে হাত দেয়। ভয়ার্ত মায়া হৃদের হাড় কাঁপানো কথায় মুহূর্তেই ছিটকে সরল হৃদের থেকে। নাক মুখ সিটকে বলল, ছি, কি বাজে আপনি, নির্লজ্জ, অসভ্য। মায়ের কথাটা বলতে দেরি হৃদ তেড়ে যেতে দেরি হলো না। রাগান্বিত ভঙ্গিতে সাথে সাথে মায়াকে উল্টিয়ে চেপে ধরল দেয়ালের মধ্যে, পেছন থেকে মায়ার হাত মুচড়ে।
মায়ের এক গাল দেয়ালের সাথে চেপে যেতেই হৃদ ঝুঁকে পড়ল মায়ের কানের কাছে। অত্যন্ত রাগান্বিত স্বরে চিবিয়ে চিবিয়ে বলে, ম্যাডাম, বেশিবার বাড়িয়েন না, কাঁচা খেয়ে ফেলবো আপনাকে। এমনিতে আপনার অনেক হিসাব কষা বাকি আমার, নতুন করে সে হিসেবের খাতে আর ভরবেন না, তাহলে জান খেয়ে ফেলবো আমি। রাক্ষস চিনেন? যেদিন ধরবো সেদিন অস্তিত্ব হারা করবো আপনার। রাক্ষসের ন্যায় খেয়ে ফেলবো আপনাকে। ওয়ার্নিং দিচ্ছি, ভালো হয়ে যান। আমাকে জানানো বন্ধ করুন। এমনিতে গলাবতী পড়ে কয়লা হয়ে গেছে আপনার চালে। আবার নিঃশ্বাস বন্ধর উপক্রম হলে আমি আপনার নিঃশ্বাসটা বন্ধ করে দিব ম্যাডাম। নিঃশ্বাসটা ফেলার সুযোগটা অবধি পাবেন না আপনি, শুধু বিছানা ছটফট করবেন। তাই বলছি, সময় যখন দিচ্ছে সময়টা ভালোভাবে নেন, কাজে লাগান। আমার থেকে বেশি বেশি করে দূরে থাকার চেষ্টা করুন, নয়তো আমি বেসামাল হলে আপনার আমাকে সামলানোর ক্ষমতা থাকবে না। কারণ দুনিয়ায় সকল বেপরোয়া নির্লজ্জতার ডেফিনেশন ভেঙে দেবো আমি। আপনাকে তখন নিজের সাথে বেশি ফেলতে 2 সেকেন্ড ভাববো না। হৃদের কথার ধাঁচে আর হাতের ব্যথা কুকুরে উঠে মায়া। হৃদের কথাগুলোই মায়ের মনে টনক নড়লেও তার চেয়ে বেশি টনক নড়ে তীব্র হাতের ব্যথা মস্তিষ্কের মধ্যে জোরালোভাবে। হাতের ব্যথায় জড়িয়ে মায়া কেঁদে উঠল হৃদের বক্ষতলে। শব্দ করে কেঁদে উঠে অস্পষ্ট স্বরে বলল, আমি ব্যথা পাচ্ছি তো মিস্টার ভিলেন, ছাড়ুন আমাকে, যাবো আমি। মায়ের হঠাৎ ফুপিয়ে ওঠা কান্নায় হৃদেরও ধৈর্যের বাঁধ ভাঙে। মায়া না ছেড়ে আরো জোরালোভাবে চেপে ধরল, যার ফলে মায়ের হাতের কাছে চুরি ভেঙে হৃদ মায়া দুজনারই হাতে ঢুকলো। মায়া এবার ব্যথায় ছটফট করে হৃদের ভয়ে শব্দ করে কেঁদে উঠল। হৃদ মায়াকে তখনও ছাড়ল না, বরং মায়ের হাতটা পেছন থেকে আরো মুচড়ে ধরে দাঁতে দাঁত চেপে ধরে বলে ওঠে, আমি ছুলি তোর কান্না আসে? তুই আমার থেকে পালিয়ে বেড়াতে তোর বাপের বাড়ি চলে গেলে? তুই ভালো কথার মানুষটা, ভালোভাবে বলেছিলাম জীবন কখনো আমার অবাধ্য হবে না। তারপরও হলে কার পারমিশনে তুই বাপের বাড়িতে গেলে? আমি বলেছিলাম তোকে যেতে, তাও 2 মাস থাকলে। তোর কি আমাকে মানুষ মনে হয় না? তোর জ্বালায় রাতে ঘুম হয় না আমার, তাও তুই ফিরে আসলেন আমার কাছে। এখন নাটক করিস আমার সাথে? মেরে দিই, পেশে ফেলি তোকে। ব্যথায় কাতর মায়া তখনও বুঝলো না হৃদের হঠাৎ অধৈর্যের রাগের কারণটা। বুঝলো না মায়ের হঠাৎ করে বাপের বাড়ি চলে যাওয়াতে হৃদের গাঢ় অভিযোগের কারণটা। মায়া সেদিন জুয়ের সাথে চলে যাওয়াতে হৃদ এক প্রকার জেদ করে খোঁজ করলো না মায়ার। কেমন কেমন করে 2 মাস মায়া ব্রাহ্মণবাড়িয়াতে কাটালো। হৃদের জেদ অভিমানের পাল্লাটা আরো ভারী হলো। হৃদ প্রথমে মায়াকে ছেড়ে দিল, ভাবলো হয়তো মায়া নিজে থেকে চলে আসবে কিছুদিনের মধ্যে, কিন্তু মায়া আসলো না। বরং মায়া আসলো 2 মাস পর, তাও আবার বাবার হার্ট অ্যাটাকের কারণে, নয়তো মায়া তখনও আসতো না খানবাড়িতে। আর এই জন্যই হৃদ মায়াকে এড়িয়ে চলতে চায়। যে বউ তার স্বামীর জন্য মন কাঁদে না, তার সাথে কিসের ভাব আবার হৃদের? হৃদের এমন বউ তো মোটেও পছন্দ না, যে বউ স্বামীকে রেখে বাড়িতে যেতে চায়। তাই হৃদের মায়াকে চায় না, চায় না মানে চায় না, কিন্তু বিপত্তি ঘটে মায়াকে নিয়ে। তার বেয়াদব বউ তাকে শান্তি দিচ্ছে না, সারাক্ষণ এটা সেটা করে আরও জ্বালিয়ে মারছে, দহনের আগুনে পোড়াচ্ছে আরো বেশি করে, যেটা অধৈর্যের বাঁধ হিসাবে হৃদের জেদগুলো ভাঙে পুরোপুরি। হৃদ গত 2 মাসের হিসাব কষতেই আজ এতটা রাগান্বিত, কিন্তু মায়া অবুঝের ন্যায় আরও বাড়িয়ে দিল হৃদের সেই রাগটা। হৃদের বক্ষতলে পৃষ্ঠ হয়ে কান্না জড়িত গলায় বলে, বেশ করেছি বাপের বাড়ি গেছি, আরও যাব, আমি আবারও চলে যাব আব্বুর সাথে, থাকবো না আর আপনাদের বাড়িতে, দেখিয়েন আপনি। মায়ের কথা রাগে গা রিরি করে ওঠে হৃদের শরীর। প্রচণ্ড শক্ত করে মায়ের হাত চেপে ধরে মোচড় দিতেই ফটফট করে ভেঙে পড়ে মায়ের কাচের চুড়িগুলো হাত থেকে। এলো পাতারে গিয়ে বিঁধল কাচের অবশিষ্ট চুরির টুকরোগুলো দুজনের হাতেই। তবে মায়ের নরম হাতটা বেশ জখম হলো, গরম রক্ত গড়িয়ে পড়তে লাগলো ফ্লোরের উপর। মায়া ব্যথায় ছটফট করে ডুকরে কেঁদে ওঠে। হৃদ সেদিন মনস্থির না হয়ে মায়ের কথায় রাগে রিরি করতে করতে দাঁতে দাঁত চেপে ধরে বলে, তুই যাবি যা, তোর ধান্দাবাজ বাপের হার্টের সমস্যা না? তোর ঠকবাজ বাপ এত হার্টের সমস্যা নিয়ে বেঁচে থেকে কি করবে? বরং মরতে মরতে আমার একটু উপকারে আসুক। 2 দিন পর পর তুই লাফাতে লাফাতে বাপের বাড়ি যাস। এখন যদি তোর ধান্দাবাজ বাপ বেঁচে না থাকে, তাহলে তুই যাবি কই? বলো তো, যত সমস্যা তোর এই ধান্দাবাজ বাপের নিয়েই। তোর বাপ নাই, বাড়তি ঝামেলাও নাই। হৃদের কথায় উত্তর করলো না ব্যথায় কাতর মায়া, শুধু ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠে কোনো রকমে বলে, আমি ব্যথা পাচ্ছি তো, হাতটা ছাড়ুন বলছি তো, আর কাছে আসবো না আপনার, দূরে দূরে থাকবো, আপনার আশেপাশেও ঘুরঘুর করবো না। এবার হাতটা ছেড়ে দিন না, আমার সত্যি ব্যথা পাচ্ছি আমি। মায়ের কথা নরম হলো না, বরং আরো রেগে গেল হৃদ। মায়া বুঝলো না কেন হৃদ বারবার রেগে যাচ্ছে। হৃদ মায়াকে বলল দূরে থাকতে, মায়া স্বীকার করলো দূরে থাকবে। তারপরেও কেন হৃদ রেগে যাচ্ছে? কারণ হৃদ মায়ের হাতটা ছাড়ছে না, সেটাও বুঝলো না। মায়া তো সব স্বীকার করলো হৃদ থেকে দূরে থাকবে, তারপরেও কেন হৃদ মায়াকে ব্যথা দিচ্ছে?
মায়া হাতের ব্যথায় অত্যন্ত কাতর হয়ে এবার হাউমাউ শব্দ করে কেঁদে উঠল। মায়ের হঠাৎ উচ্চস্বরে কান্নায় নরম হয় হৃদ। শুধু নরম না, মোমের মতো নরম হয়ে হাতের বাঁধন ঢিল করতে তৎক্ষণাৎ সামনের দিকে ঘুরতে নেয় মায়া। কিন্তু হৃদ মায়ার কানের কাছে ঝুঁকে থাকায় মায়া ঘুরতেই অসাবধানতায় হৃদের নাকের সাথে মায়ার নাক, ঠোঁটের সাথে মায়ার ঠোঁট বাড়ি লাগলো অনাকাঙ্ক্ষিতভাবে। হৃদ মায়া দুজনে অপদস্থ হলো মুহূর্তে। তবে মায়ার কান্নাটা অপদস্থ ভঙ্গিতেই 2 সেকেন্ডের জন্য থামলেও নিজের হাতের অনর্গল রক্ত পড়তে দেখে মুহূর্তে আবারও ঠোঁট ফেরে বাচ্চাদের মতো করে হুলস্থুল চিল্লাচিল্লি। রক্ত দেখে যেন মায়ার কান্নার বেগ আরও বেড়ে যায়। তাই হৃদকে যে মাত্রই অনাকাঙ্ক্ষিতভাবে চুমু খেলো সেটাও লক্ষ্য করলো না হাতে রক্ত দেখে, কিন্তু হৃদ বেশ লক্ষ্য করলো। তাই সহজ ভঙ্গিতে স্বাভাবিকের ন্যায় সোজা হয়ে দাঁড়ালো। ছোট ছোট চোখ করে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো মায়ের হুলস্থুল চিল্লাচিল্লির দিকে। হৃদ শান্ত হলো, রাগ মাটি করলো মায়ের হাতের রক্ত দেখে। বুক ফুলিয়ে দীর্ঘ নিঃশ্বাস টেনে মায়ের রক্তযুক্ত হাতটি নিজের হাতে নিল। বেশ অনেক জায়গায় কেটে গেছে হাতের চুড়ি ভেঙে, রক্ত পড়ছে টপ টপ করে। হৃদ মায়ার হাত শক্ত করে চেপে ধরে ভাঙা চুরির টুকরা বের করতে মায়া আরো বেশি জোরে জোরে চিল্লায়। হৃদ মায়ের হাতের কাটা জায়গায় চেপে ধরে নিয়ে যায় ওয়াশরুমে। ট্যাপ ছেড়ে হাতটা ধুয়ে দিয়ে এবার নিয়ে যায় নিজের রুমে। মায়াকে সোফায় বসিয়ে হৃদ ফার্স্ট এড বক্স আনতে যায় ড্রয়ার থেকে, কিন্তু তখনও মায়া গলা ছেড়ে সমানতালে কান্না করছে। হৃদ মায়ের সামনে ফার্স্ট এড বক্স নিয়ে বসলো ঠিকই, কিন্তু মায়াকে বলল না কান্না থামাতে, বরং নিজের মতো করে মায়াকে ব্যান্ডেজ করতে লাগলো। মায়া কাঁদতে কাঁদতে বেখেয়ালি চোখ যায় সামনের দিকে। মুহূর্তেই চোখে পড়ল হৃদের এলোমেলো রুমটা, খোলা ফ্রিজ, ফ্লোরে এলোমেলো খাবার ছড়িয়ে থাকা। এবার মায়ার কাদার গতি কিছুটা কমে আসলো। ভয়ার্থ হলো এইভাবে হৃদ নিশ্চয়ই আবারও মায়াকে মারবে তার রুমটা এলোমেলো করে দেওয়ার। তাছাড়া মায়া হৃদের ফ্রিজ থেকে খাবারও চুরি করে খেয়েছে, আবার ফ্লোর নষ্ট করে সে ছড়িয়ে রেখেছে। এর জন্য নিশ্চয় মায়ার অন্য হাতটা হৃদ ভেঙে দিবে এখন। মায়া ভয়ে আড়ষ্ট হয়ে কান্না অফ করে দিয়ে তৎক্ষণাৎ নিজের ভালো হাতটা পেছনে লুকিয়ে ফেলে হৃদের দিকে ভয়ার্থ দৃষ্টিতে তাকায়। হৃদ তখনও মনোযোগ সহকারে মায়ের হাতে ব্যান্ডেজ করছে। মায়া আবারও ভিজা চোখে আউড়িয়ে হৃদের এলোমেলো রুমটার দিকে তাকায়। মায়ের হঠাৎ মনে পড়লো মায়া যে হৃদের রুম নষ্ট করেছে সেটা তো আর হৃদ জানে না। তাই মায়া যদি হৃদকে মিথ্যা বলে দেয় তাহলে কি হৃদ বুঝবে নাকি সে মিথ্যা বলেছে? এমনটা বুঝবে না, মোটেও বুঝতে পারবে না। বরং মায়া গুছিয়ে মিথ্যা বলে দিবে হৃদকে সে যে হৃদের রুম নষ্ট করেনি, দাদি করেছে। তাহলে তো আর হৃদ মায়ার হাত ভাঙতে পারবে না। মায়া কান্না জড়িত গলায় নাক টেনে টেনে বলে, আপনার রুম আমি নষ্ট করিনি, দাদি করেছে। হৃদ মায়ের হাতে ব্যান্ডেজ করতে করতে চোখ তুলে তাকায় মায়ের দিকে। তারপরও মায়ের কথা অনুযায়ী এক পলক ফ্রিজের সামনে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে, আচ্ছা। হৃদকে মায়ের কথা বিশ্বাস করতে দেখে কিছুটা সাহস পেল মায়া। হৃদ এবার চোখ ঘুরিয়ে নিজের এলোমেলো বিছানার দিকে তাকাতেই মায়া পুনরায় বলে ওঠে, আপনার বিছানাও আমি এলোমেলো করিনি, দাদি করেছে। আচ্ছা। হৃদ সম্মতি দিয়ে মায়ের হাতে ব্যান্ডেজ করে দেয়। তারপর ফ্রিজ হতে নর্মাল পানি এনে মায়ের হাতে ধরিয়ে দেয় খাওয়ার জন্যে। হৃদ মায়াকে গ্লাসে তুলে পানি দিতেই মায়ের মনে পড়ল সে তো খাবার খাওয়ার পর পানি খায়নি। পানি খেতে ভুলে গিয়েছিল তখন। ঢকঢক করে সম্পূর্ণ পানি গ্লাস শেষ করে টেবিলের উপর রাখলো। হৃদের হাতের দিকে তাকাতেই ভয়ার্থ কণ্ঠে বলল, রক্ত? আপনার হাতের রক্ত? ব্যান্ডেজ? আমাকে নিয়ে ভাবতে হবে না তোমার। বের হমো রুম থেকে, যাও। রাগে দুঃখের অপমানে ঠাস করে উঠে দাঁড়ালো মায়া। হনহন করে দরজা অব্দি গিয়ে আবারও ফিরে আসলো হৃদের সামনে। হৃদ কপাল কুঁচকে মায়ার দিকে তাকিয়ে থাকার মধ্য দিয়ে মায়া নাক মুখ শক্ত করে বলে ওঠে, আজকের পর থেকে আমি আর আপনার রুমে আসবো না, আপনার সাথে কথাও বলবো না, আপনিও আমার সাথে আর কথা বলবেন না, আচ্ছা। আমার দিকে তাকাতেও পারবেন না। আচ্ছা। হৃদের নির্লিপ্ত উত্তরে মায়া রাগে নাক মুখ কুঁচকে হনহন করে বেরিয়ে যায় রুম থেকে। যত কিছুই হোক না কেন আজকের পর থেকে কোনো কথাই বলবে না এমন স্বামীর সাথে। দরকার হলে সে আবারও বাপের বাড়ি চলে যাবে, তারপরও হৃদকে মুখ দেখাবে না আর। মন মেজাজ বড্ড উগ্র হয়ে আছে আয়নের। কাল সারাটা দিন রোগী দেখে রাতভর নাইট ডিউটি করলো। সকালে 5টার দিকে তার ডিউটি শেষ হওয়া সত্ত্বেও বাসায় ফিরে যেতে পারেনি। হঠাৎ করেই ভোর 5টার দিকে এমার্জেন্সিতে একজন হার্টের পেশেন্ট আসে, তাকে জরুরি ভিত্তিতে সকাল 7টার দিকে ওটিতে যেতে হয়। বাকি ডক্টরদের সাথে মিলে দীর্ঘ 2 ঘন্টার সময় টানা অপারেশন পরে 9টার দিকে আয়ন ওটি থেকে বের হয়। ক্লান্তময় শরীরটা নিয়ে ফ্রেশ হয়ে নিজের কেবিনে বসলো কতক্ষণ। চেয়ারে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে আধা ঘন্টা রেস্ট নিল। দীর্ঘ টানাপোড়েনের জীবনটাতে সে আজ বড্ড ক্লান্ত। বিশ্রাম দরকার তার, মানসিক শারীরিক 2 দিক থেকে বিশ্রাম দরকার। আয়ন উঠে দাঁড়ালো, নিজের ফোন আর অ্যাপ্রনটা হাতে নিয়ে বের হলো।
হসপিটালের করিডোর ধরে নতুন পেশেন্টটাকে একবার পর্যবেক্ষণ করে নিল যাওয়ার আগে। নার্সকে প্রয়োজনীয় কালক্রম বুঝিয়ে দিয়ে বেরিয়ে আসলো সেখান থেকে। আপাতত এখন সে নিজের ফ্ল্যাটে যাবে। আয়ন হসপিটালের করিডোর ধরে সামনের দিকে এগোতেই চোখে পড়ল শফিকুল ইসলামের কেবিনটার দিকে। আয়ন কি মনে করে শফিকুল ইসলামের কেবিনে ঢুকলো। শফিকুল ইসলামের পাশে রেহানা বেগমকে বসে থাকতে দেখলো, আর তার অপর পাশে জুইকে। আয়ন হাসি মুখে এগিয়ে গেল শফিকুল ইসলামের দিকে। শফিকুল ইসলামও বিনীত সহিত কথা বলল আয়নের সাথে, জানালো নিজের শরীরের অবস্থার কথা। আয়নের সকল মনোযোগ শফিকুল ইসলামের দিকে। অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে নিজের কথা ইতি টানল আয়ন। আপাতত সে বাসায় যাবে বলে, কিন্তু যাওয়ার আগে ক্লান্তিতে দারুণ হেসে বলে উঠে শফিকুল ইসলামের উদ্দেশ্যে, আঙ্কেল, জুইকে আমার সাথে নিয়ে যেতে চাচ্ছি। আপনি অনুমতি দিলে ওনাকে নিয়ে এক্ষুনি যেতে চাই। আয়নের হাসি মুখের কথাটা যেন বজ্রপাত হলো জুইয়ের মাথায়। চমকে উঠে তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়ল শফিকুল ইসলামের বেড ছেড়ে। জুই নিজের শখটে কিছু বলবে তার আগেই তীক্ষ্ণ কণ্ঠে মুখ খুলল শফিকুল ইসলাম। জুই, কিন্তু কেন? মুখের হাসি বজায় রেখে বলল, তেমন কিছু না আঙ্কেল। ফিয়া সকাল থেকেই ফোন দিয়ে বারবার রিকোয়েস্ট করছে জুইকে নিয়ে যাওয়ার জন্য, তাই ওনাকে নিয়ে যেতে চাচ্ছিলাম। তবে বিকেলে ফিয়ার সাথেই ফিরে আসবে। আয়নের কথায় অমত পোষণ করলো না শফিকুল ইসলাম, কারণ তিনি ফিহাকে অত্যন্ত ভালোভাবে চিনেন, নিজের মেয়ের মতোই ভাবেন। জুই মায়ের সাথে ফিহার বন্ধুত্বটাও জানেন তিনি, তাই আপত্তি না করে জুইয়ের দিকে তাকালেন তিনি। নরম গলায় বলল, যাবে তুমি ফিহার সাথে দেখা করতে জুই? আয়নের গাড়িটা এসে থামলো 11 তলা বিলাসবহুল ভবনের সামনে। দারোয়ান গেট খুলে দিতে আয়ন গাড়ি নিয়ে ঢুকলো ভিতরে। সিট বেল্ট খুলে নিজের অ্যাপ্রন আর ফোন নিয়ে গাড়ি থেকে বের হয় আয়ন। সামনে দিয়ে ঘুরে অপর পাশের দরজাটি খুলে দেয় সে জুই বের হওয়ার জন্য। ইতস্ততা জুই 2 হাত মুচড়ে আর চোখে তাকায় আয়নের দিকে। সাথে সাথে চোখ মিলল দুজনার। আয়ন গাড়ির দরজা খুলে স্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে আছে জুইয়ের দিকে। জুই হাঁসফাঁস করে ধীরে ধীরে নেমে দাঁড়ালো গাড়ি থেকে। আয়ন গাড়ির দরজা লাগিয়ে জুইকে কিছু না বলে চুপচাপ হাঁটা ধরলো বিল্ডিং এর ভিতরের দিকে। জুই প্রচন্ড হাঁসফাঁস করে এদিক সেদিক তাকিয়ে আয়নের পিছন পিছন গেল লিফট অব্দি। আয়ন লিফটে ঢুকতেই জুইও ঢুকলো তার সাথে। আয়নের পিছে দাঁড়িয়ে জুই অস্থির হলো বন্ধ দরজার লিফটে দুজন একা আছে ভেবে। অস্থিরতার কপাল বেয়ে চিকন ঘাম ছুটল জুয়ের। আয়ন তখনও স্থির স্বাভাবিকের ন্যায় সামনের দিকে ঘুরে তাকিয়ে আছে। জুয়ের সাথে কোনো রূপ কথা বলছে না আপাতত সে। গাড়িতেও কোনো কথা হয়নি দুজনের মধ্যে, চুপচাপই ছিল সারাটা রাস্তা দুজনই। লিফট 3 তলায় এসে থামতেই আয়ন বের হয়ে যায়। আয়নের পিছন পিছন জুইও বের হয়ে আসে। আয়ন নিজের ফ্ল্যাটের দরজার লক চাবি দিয়ে খুলে ভেতরে প্রবেশ করলো, কিন্তু জুই প্রচণ্ড অস্থিরতায় দাঁড়িয়ে থাকলো দরজার বাহিরে, ভেতরে না গিয়ে। আয়ন কয়েক কদম ভিতরে গিয়ে পুনরায় দাঁড়িয়ে যায়। পিছন ঘুরে জুইকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে স্বাভাবিকের ন্যায় তাড়া দিয়ে বলে, তাড়াতাড়ি আসুন জুই, আমার খিদে পেয়েছে অনেক। জুই ইতস্তত পায়ে ফ্ল্যাটের ভিতর প্রবেশ করতে আয়ন দরজা ভেতর থেকে লাগিয়ে দেয় তৎক্ষণাৎ। আয়নের এমন কাজে জুই চমকে ওঠে। কিছু বলবে তার আগে আয়ন হনহন করে এর সামনের দিকে চলে যায়। জুই পাথরের মূর্তির ন্যায় আবারও দাঁড়িয়ে পড়ে জায়গায়। আয়নের পিছন পিছন গেল না, বরং চোখ আউড়িয়ে চারিপাশে তাকালো। আয়নের ফ্ল্যাটটি স্বাভাবিক বড় ফ্ল্যাটের চেয়েও দ্বিগুণ বড় এবং বিলাসবহুল। 3 তলা বিল্ডিং এর পুরো দুপাশে জয়েন্ট ইউনিট একত্রে নিয়ে ফ্ল্যাটটা বানানো। বিশাল বড় ড্রয়িং রুমে সুন্দর করে সাজানো গোছানো দামি আসবাবপত্র, কিন্তু কোথাও কোনো মানুষের চিহ্ন দেখতে পেল না জুই, ফিয়াকেও না। সম্পূর্ণ নিস্তব্ধ নীরব এই ফ্ল্যাটটি। জুই মানুষের আভাস না পেয়ে আরও যেন সিটিয়ে গেল ভয়ে। তুমুল অস্থিরতা কাজ করলো নিজের মাঝে, তাই অস্থিরতায় জুই চোখ আউড়িয়ে আরও কিছু দেখবে তার আগে সামনে থেকে আবারও তাড়া দিয়ে বলে ওঠে আয়ন। কি হলো, আসুন তাড়াতাড়ি। অক্ষত জুই প্রচণ্ড অস্থিরতা নিয়ে গেল আয়নের পিছন পিছন। আয়ন জুইকে নিয়ে ঢুকলো সোজা তার কিচেন রুমে। তারপর জুইকে ডেকে নিজের পাশে দাঁড় করিয়ে অত্যন্ত আদর্শস্বরূপ নিজের কিচেনের ভিন্ন পার্ট দেখাতে দেখাতে বলে ওঠে, অয়েলি খাবার আমি পছন্দ করি না, তাই আমার জন্য ঝটপট শুকনো রুটি বানিয়ে দিন। সাথে কম তেল দিয়ে আলু ভাজি করবেন। এখানে আটা মধ্যে যাবতীয় সব রাখা আছে, আর এখানটায় মশলা জাতীয় সব কিছু পাবেন। এই যে বাদিকটায় চা কফির প্রয়োজনীয় সামগ্রী পাবেন, আর বাকি র্যাকগুলোতে কী আছে সেটা আপনি নিজেই চেক করে নেবেন একবার, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আর ফ্রিজে সব কিছু রাখা আছে। দুপুরের খাবারের কী রাখতে হবে সেটা আপনি মিলিয়ে নিন। খাবার নিয়ে আমি ঝামেলা করি না, যা রাখবেন তাই খাবো। তবে এখন প্রচণ্ড খিদে লাগছে আমার, তাই 20 মিনিটের মধ্যে আমার খাবার রেডি করুন। এ ফাঁকে আমিও গোসল করে ফ্রেশ হয়ে আসছি, কেমন? ও হ্যাঁ, আমার মাথাটা জিনজিন ব্যথা করছে সারা রাত জেগে থাকায়, তাই আপনি এখন
আমাকে ঝটপট হাতে ব্ল্যাক কফি করে দিন 1 কাপ। আমি ড্রয়িং রুমে যাচ্ছি, তাড়াতাড়ি করুন প্লিজ। আয়নের কথায় হতভম্ব জুয়ের চোখ কোটা থেকে বের হয়ে আসার উপক্রম। হাঁ হয়ে আয়নের দিকে তাকিয়ে আছে বোকার মতন। তাকে হসপিটাল থেকে মিথ্যা বলে নিয়ে এসেছে রান্না করানোর জন্য এই লোক তো সাংঘাতিক লোক। জুইকে আয়নের বাড়িতে না নিয়ে নিজের পার্সোনাল ফ্ল্যাটে নিয়ে আসলো কাজ করানোর জন্যে। হতভম্ব জুই শুধু তাকিয়ে থাকার মধ্যে দিয়ে আয়ন চলে যেতে নেয়, কিন্তু তার আগে হতভম্বের মুখ খুলল জুই। জুতো গলায় বলল, আপনি আমাকে মিথ্যা বলে এখানে আনলেন কেন? ফিহা আপু আমাকে ডাকেনি, আমি জানি আপনি মিথ্যা বলেছেন, তাই না? আয়ন স্বাভাবিকের ন্যায় জুইয়ের দিকে ঘুরে তাকিয়ে বলে, জুই, আপনার প্রশ্ন চেয়ে আমার খাবারটা বেশি জরুরি, তাই দ্রুত আমার জন্য রান্না করুন। আমি খেতে খেতে আপনার সকল প্রশ্নের উত্তর দেব না হয়, কিন্তু এখন কোনো প্রশ্ন করে যাবে না। আমি উত্তর দেব না। আগে আমার জন্য কফি করে পাঠান, তারপর বাকি রান্নাটা করুন। কথাগুলো বলেই আয়ন জুইকে কিছু বলতে না দিয়ে চলে যায় ড্রয়িং রুমে। হতবুদ্ধি জুই তখন শক্ট হয়ে দাঁড়িয়ে থাকলো। 30 সেকেন্ডের মধ্যে আবারও আয়ন ড্রয়িং রুম থেকে চেঁচালো নিজের কফির জন্যে। আয়নের চেঁচানোতে জুই চমকে ওঠে, দ্রুততার সঙ্গে কফির জন্যে পানি বসালো গ্যাসে। দক্ষ হাতে ঝটপট কফি বানিয়ে হাজির হয় আয়নের সামনে। আয়ন নিজের কফিতে গুটি কয়েক চুমুক বসিয়ে শান্ত হলো। জুইয়ের দিকে না তাকিয়ে নিজের ফোন আর কফি নিয়ে চলে গেল নিজের রুমের দিকে। জুই হতবাক দৃষ্টিতে আয়নের যাওয়ার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। আয়ন চলে যেতে জুইও পা বাড়ায় কিচেনের উদ্দেশ্যে। কিচেন রুমে দাঁড়িয়ে জুই খানিকটা হাঁসফাঁস করলো। সে মূলত রান্না করতে জানে। রেহানা বেগম জুইকে আর মায়াকে নিজের হাতে রান্না শিখিয়েছেন। মায়া যখনই ব্রাহ্মণবাড়িয়াতে বেড়াতে যায়, নিজে পাশে দাঁড় করিয়ে রেহানা বেগম মেয়েদের রান্না করে শেখাতেন। সেই সুবাদে বেশ ভালোই রান্নাটা আয়ত্তে আছে তাদের দুই বোনের। জুই হাঁসফাঁস করতে করতে আয়নের জন্য রুটি আর আলু ভাজি করে নিল 20 মিনিটের মধ্যে। জুই খাবারগুলো ডাইনিং টেবিলের উপর রাখতে রাখতে আয়ন ধূপ করে সে চেয়ারটা নিয়ে বসে পড়ে সেখানটায়। জুই চমকে উঠতে আয়ন খাবার খাওয়া শুরু করে দেয়। খানিকটা খাবার খেতে খেতেই বলে জুইয়ের উদ্দেশ্যে আয়ন, আপনি সকালে খেয়েছেন জুই? না খেলে আমার সাথে বসে খেতে পারেন, আসুন। ইতস্ততায় মিনমিনে গলায় বলল জুই। আমি খেয়েছি, ধন্যবাদ। ওয়েলকাম। সতেজ গলায় প্রশ্ন করলো জুই আয়নকে। আমাকে এখানে নিয়ে আসলেন কেন? সোজাসাপটা উত্তর। আমার রান্না করার জন্য। মানে তার জন্য মিথ্যা বলবেন আপনি? সত্যি বললে আসতেন আপনি। একদমই না। এই জন্যই মিথ্যাটা বলা আমার। রাগী স্বরে বলে জুই। ফাজলামো করছেন আপনি আমার সাথে? আপনার রান্নার প্রয়োজন হলে বুয়া কোথায়? আমাকে এভাবে মিথ্যা বলেই নিয়ে আসার মানে কি? আমাকে বাবার কাছে দিয়ে আসুন আপনি। আপাতত আপনার সাথে ফাজলামো করছি না আমি। বুয়ার হাতে রান্না খাবো না বলেই তো আপনাকে নিয়ে আসলাম। তাছাড়া বিকেলের আগে বাবার কাছে যাওয়ার আশা ছেড়ে দিন এবং গিয়ে আমার জন্য দুপুরে রান্নাটা করুন। ততক্ষণে আমি কয়েক ঘন্টা ঘুমিয়ে নেব, আমার ঘুম দরকার। আপনার রান্না শেষ হলে 3 নম্বর রুমটায় গিয়ে রেস্ট করে নেবেন, আর নয়তো টিভি দেখবেন ভালো না লাগলে। আমি এখানে থাকবো না, আমি বাবার কাছে যাব। দিয়ে আসুন আমাকে। শুধু শুধু কেন আমাকে নিয়ে এসেছেন আপনি এখানে? আপনি চাইলে তো রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে খেয়ে নিতে পারতেন, তাই না? এসবে আমাকে জড়ালেন কেন? কারণ আপনি আমার বউ হন তাই। আজকে রাতে আমি স্বপ্ন দেখলাম বউ আমায় রান্না করে খাওয়াচ্ছে। সকালে ঘুম থেকে উঠে মনে হলো, আরে আমার তো বই নেই, তাহলে রান্না করে কে খাবে আমায়? কিন্তু বিকাল হতে হতে মনে হলো, আরে না, আমার তো একটা বউ আছে, তার হাতের রান্নাটা তো আমি খেতেই পারি। এখন আমার বউ আপনি, তাই স্বপ্ন অনুযায়ী এখন আপনি আমার জন্য 3 বেলা রান্না করবেন। দুপুরে খাওয়ার পর আপনি আমার জন্য রাতের খাবারটা রেঁধে টিফিন বক্সের ভিতরে গুছিয়ে দেবেন। আজ আমি হসপিটালে নিয়ে যাব। এবার গিয়ে দুপুরের রান্নাটা করে ফেলুন, যান। অত্যন্ত রাগে দুঃখে চলল কিচেন রুমের দিকে জুই। আর কথা বাড়ালো না আয়নের সাথে সে। এই অসভ্য ডাক্তারের হঠাৎ মুড পরিবর্তন হওয়ার বিষয়টা জুইয়ের মাথায় ঢুকছে না। জুই রাগান্বিত ভঙ্গিতে কিচেনের দিকে যেতে নিলে আবারও পেছনে ডাকে আয়ন। জুই আয়নের দিকে নাক মুখ কুচকে তাকাতে আয়ন রুটির সাথে ভাজি নিয়ে মুখে তুলতে তুলতে বলে, জুই, আপনার রোজ রোজ গোসল করার অভ্যাস আছে তো? না মানে অনেক মেয়েরাই তো শীত আসলে রোজ রোজ গোসল করতে চায় না, শীত করে বলে। আপনি তেমন নয় তো? শীত তো প্রায় চলেই আসলো বলে। তো এখন গোসল টোসল করা হয় তো ঠিকঠাক, নাকি অভ্যাস নাই রোজ গোসল করার? কোনটা? আয়নের কথায় অপমান বোধ করলো জুই। সে তো রোজ রোজ গোসল করে, ভুলেও একদিন মিস দেয় না গোসল করা থেকে। তারপরেও কেন অসভ্য ডাক্তার তাকে গোসল নিয়ে কথা শোনাচ্ছে সেটাও বুঝতে পারছে না জুই। তাই জুই আয়নের করা অপমানে লাল হয়ে রাগে দৃষ্টিতে তাকায় আয়নের দিকে। মুখে অত্যন্ত রাগের আভাস ফুটিয়ে ধারালো গলায় বলতে চাইল, আপনি কিন্তু।
জুয়ের কথা শেষ করতে না দিয়ে আয়ন পুনরায় বলে ওঠে, আমি কিন্তু রোজ রোজ গোসল দিই, মাঝে মধ্যে দিনে 2 বারও দেই। গোসল করা মানুষ আমার পছন্দ। এখন যদি আপনি রোজ রোজ গোসল করতে না চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার ব্যাপক টেনশন করতে হচ্ছে জুই। আচ্ছা জুই, আপনাকে যদি আমি রোজ রোজ গোসল করার মুখ্য কারণ দিই, তাহলে নিশ্চয়ই আপনি রোজ গোসল করবেন লক্ষ্মী মেয়ের মতন, তাই না? আয়নের হঠাৎ বেগতিক কথার মানেটা তখনও বুঝলো না জুই। তাই খানিকটা কপাল কুঁচকে অবুঝ গলায় প্রশ্ন করে বলে, মুখ্য কারণ মানে? আয়ন পুনরায় মুখে খাবার তুলতে তুলতে তাকায় জুয়ের দিকে। স্বাভাবিক ভঙ্গিতে নির্লিপ্ত গলায় বলে ওঠে, ফরজ গোসল। বুঝুন মিসেস চৌধুরী, ওই যে বাসর রাতে স্বামী স্ত্রীর মধ্যে কী জানি হয় না, তারপর সকালে উঠে স্বামী স্ত্রীকে গোসল করতে হয়, ওইটাই আর কি। আর একটু ভেঙে বলে দাঁড়ান, সকালে উঠে বউদের শরীরে যে কালো কালো দাগগুলো পাওয়া যায় না, ওইটাকে কি বলে জানি, দূর আমার তো মনে পড়ছে না। আপনি বলুন না জুই, কি জানি বলে? আয়নের চিন্তিত ভঙ্গির মধ্য দিয়ে প্রচণ্ড লজ্জায় সিটিয়ে পড়ে জুই। বুক কম্পনের সাথে সাথে জুইয়ের সমস্ত কায়াম কেঁপে উঠে আয়নের নির্লজ্জ কথায়। আয়নের কথার মানে বুঝতে পেরে মুহূর্তে চোখ মুখ লাল হয়ে উঠে গাঢ় লজ্জায়। আয়ন তাকে হুট করে এমন নির্লজ্জ কথাবার্তা বলবে সেটা কখনোই ভাবেনি জুই। তাই লজ্জা সিটিয়ে গিয়ে আর দাঁড়িয়ে থাকতে পারল না আয়নের সামনে। তাই আয়নের সামনে থেকে পালিয়ে যাওয়ার আগে নাক মুখ সিটকে আয়নকে গালি দিয়ে বেশ জোর করে বলল। অশুভ ডাক্তার। কথাটা বলে জুই দৌড়ে পালিয়ে যায় কিচেন রুমের দিকে, কিন্তু ততক্ষণে পেছন থেকে আবারও আয়ন তেজি গলায় জুইয়ের উদ্দেশ্যে বলে ওঠে, অসভ্য না তো জুই, এটাকে মনে হয় লাভ বাইট বলে। এখন আমি আপনাকে রোজ রোজ এই মুখ্য কারণগুলো দিলে আপনি গোসল করবেন তো জুই? আমি কিন্তু টেনশনে আছি আপনার গোসল করা নিয়ে। ঝমঝমে পরিবেশে আরাফ খানও সবার সাথে উপস্থিত ড্রয়িং রুমে। রিত চলে গেল সেই সকালে, বাসায় নেই। ব্যান্ডেজাতে মায়া সিঁড়ির কোনায় দাঁড়িয়ে অপরিচিত মানুষদের গোল গোল চোখে পর্যবেক্ষণ করছে। আপাতত সেই মানুষদের কাউকে চিনতে পারছে না। তবে আরাফ খানের কথা বলার ভাবভঙ্গিতে যতটুকু বুঝলো তারা হলো হৃদের নানার বাড়ির মানুষ। কিন্তু প্রত্যেকেরই চেহারা বিদেশিনী ভাব, দেখেই বোঝা যাচ্ছে তারা কেউ বাংলাদেশি নয়। মায়ের চোখে দৃষ্টি জোরালো হলো সোফায় বসে থাকা অত্যাধিক সুন্দরী মেয়েটির দিকে। খুবই নিখুঁত সুন্দরী যাকে বলে। গায়ে কালো প্যান্টের সাথে ভিতরে সাদা সফট গেঞ্জি পরা, তার উপরে কালো লেডিস কোট জড়ানো, কোমরে চিকন কালো বেল্ট বাঁধা, গোল্ডেন কালারের চুলগুলো কার্লি করা, পায়ে পেন্সিল হিল তো হাতে ব্র্যান্ডের ঘড়ি। সব মিলে অসাধারণ ভাবভঙ্গি তার, সহজেই যে কারো নজর কাটতে সক্ষম। সুন্দরী মেয়েটির পাশে আরও একটা সুন্দর ছেলে বসে আছে, সেদিকে চোখ গেল না আপাতত মায়ার। মায়ের বর্তমান চোখ শুধু এই অসাধারণ সুন্দর মেয়েটিকেই দেখল এক মনে। আরাফ খান মায়াকে সিঁড়ির কোনায় দাঁড়িয়ে থাকতে দেখে ডেকে নিলেন নিজের কাছে। নিজের পাশে বসিয়ে অত্যন্ত আদরের সহিত পরিচয় করাতে লাগলো সবার সাথে। ওর নানি রিক্তা ইসলাম মায়া, খান বাড়ির সবচেয়ে ছোট সদস্য, আমাদের একমাত্র সোনামা। তোমাদের কাছে ওর কথাই বলছিলাম এতক্ষণ। আরাফ খানের কথায় সবার দৃষ্টি কেন্দ্রবিন্দু হলো মায়া। প্রত্যেকের মুখে হাসি মাখা হলেও ছেলেটির দৃষ্টি ছিল খুবই অপতৎপরতা। আরাফ খানের কথায় খানিকটা হাসি মুখে কথা বলল মোর্শেদ আব্দুল্লাহ, হৃদের বড় মামা। রিগাল, কোন ক্লাসে পড়ো তুমি? বিদেশিনী হয়ে শুদ্ধ বাংলা বলাতে খানিকটা অবাকই হলো মায়া। তাই থমথমে মুখে আরাফ খানের দিকে ঘাড় উঁচিয়ে তাকাতেই চোখে ইশারায় আশ্বস্ত করলেন তিনি। মায়া খানিকটা নির্ভয় হয়ে মিহি কণ্ঠে বলল, জি, ইন্টার ফার্স্ট ইয়ার। তাহলে তো তুমি অনেক ছোটকাল, পিচ্ছি মেয়ে। তবে আমাকে তুমি আঙ্কেল বলে ডাকতে পারো। আমি তোমার হৃদ ভাইয়ের বড় মামা হই। আমরা সুইজারল্যান্ডে থেকে এসেছি, এইখানে আমাদের বর্তমান বসবাস। আর এমনিতে আমাদের জন্মস্থান তুর্কিতে, মানে তোমাদের হৃদ ভাইয়ের নানা বাড়ি তুর্কিতে। তুমি হয়তো জানো না, তবে আমাদের বাংলাদেশের যাতায়াত প্রায় 30 বছরের উপর হবে। তাই আমরা সবাই বাংলায় খুব ভালো বলতে পারি। বাংলাদেশে আমাদের নিজস্ব বাড়ি আছে। যাই হোক, আর এই ওনাকে দেখছো, আমার স্ত্রী আয়সা আব্দুল্লাহ। আর এই যে ছেলে দুটোকে দেখছো, যে আমার যমজ সন্তান। ওরা যমজ ভাই বোন। মেয়েটির নাম মেহু আব্দুল্লাহ, ছেলেটির নাম ফাহাদ আব্দুল্লাহ। একই বয়সে দুজনে। তুমি ওদের ভাইয়া আপু বলে ডাকতে পারো, কেমন? মায়া মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তবে কথায় কথায় হৃদকে মায়ার ভাইয়া বলে দাবি, কথাটা তখনও বুঝলো না মায়া, সন্দেহ করলো না তেমন। তবে মায়ার খারাপ লাগলো। হৃদ যে মায়ার ভাইয়া নয় স্বামী হয় সেটা কি তারা জানে না? প্রশ্ন থাকলো মায়ার ছোট মাথায়। তারপরেও মুখে কিছু বলল না কাউকে, শুধু বেশ করে গোল গোল চোখে পর্যবেক্ষণ করলো গম্ভীর মুখে সুন্দরী মেয়েটিকে। তুর্কির মেয়ে বলেই হয়তো চেহারা এতটা ধাঁচ রয়েছে মেয়েটির। ত্বক অনেকটাই মসৃণ সুন্দর, ছোটের হাসিটাও মন মাতানো। মায়া বেশ করে তাকিয়ে রইল মেয়েটির দিকে।
তবে ছেলেটি বারবার কয়েকবার ঘুরে তাকালো মায়ার দিকে। মায়াকে বেশ মনে ধরেছে তার, সেটা তার চোখের ভাষায় স্পষ্ট। মায়ার ভাবনার মাঝে হঠাৎ করে উঠে দাঁড়ালো মেয়েটি। নিজের বাম হাতের ঘড়িটি দেখে নিয়ে সবার উদ্দেশ্যে বলল, আই এম গেটিং লেট, যেতে হবে আমার। তোমরা কথা বলো, আমি গেলাম। কিছুক্ষণ পর মিটিং আছে মাল্টি ন্যাশনাল কোম্পানির হয়ে হৃদের সাথে। তাছাড়া হৃদের সাথেও আমার এখনো দেখা হয়নি, তাই আমি সোজা হৃদের অফিসে চলে যাচ্ছি। রাতে বাসায় দেখা হবে সবার সাথে, আসি। মেহু মুখে হৃদ নামটা শুনতেই চমকে উঠল মায়া। বুক কেঁপে উঠে শিহরিত করলো চিনচিন তপ্ত ব্যথায় মায়াকে। হৃদের সাথে কোনো মেয়ের ওঠা বসা থাকতে পারে সেটা জানা ছিল না মায়ার। মায়ার কাছে অসম্ভব কিছু শোনালো যখন মেহুর মুখে হৃদ নামটি শুনল। মেহু চলে যেতে নিলেই দ্রুত তার পিছনে ডাকলো হেনা খান। তিনি ব্যস্ত ভঙ্গিতে বলল, মেহু, তুমি আমাদের সাথে দুপুরে লাঞ্চ করবে না? নো গ্র্যান্ডমা, আমি হৃদের সাথেই দুপুরে লাঞ্চ করে নেব, আসি। মায়ের দুরু দুরু বুকের ব্যথায় আরও বাড়িয়ে দিয়ে চলে গেল মেহু আব্দুল্লাহ। মায়া বুকের কম্পন 3 গুণ করতে আপেক্ষিক মুখ খুলল আয়েশা আব্দুল্লাহ। তিনি অত্যন্ত কৌশলে বলে উঠল, আমাদের এবার বাংলাদেশের আসার মূল কারণটা তো আপনারা ইতিমধ্যেই জেনেছেন। মেয়েকে এবার বিয়ে দিতে চাইছি। সে রাজি হয়েছে বিয়ে করবে বলে। তাছাড়া আমাদের ছেলে মেয়ে দুজনেই রিলেশনে আছে প্রায় কয়েক বছর ধরে। এখন মনে হয় হৃদের সাথে কথা বলে বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়া দরকার আমাদের। আমরা মেহুর সাথে হৃদের বিয়ে। ব্যস্ত ভঙ্গিতে আয়েশা আব্দুল্লাহকে থামিয়ে দেয় আরাফ খান। অত্যন্ত ভয়ার্ত চোখে মায়াকে এক পলক দেখে নিয়ে বলল, আমরা এই বিষয়ে পরে কথা বলি আয়েশা, সবে তো কাল আসলে বাংলাদেশে, তাই আজ থাক। হৃদের সাথে না হয় পরে কথা বলে নিও তোমরা এই বিষয়ে। হেনা খান নিজের স্বামীর দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। পরিস্থিতি সামলাতে পেরে তিনি ভয়ার্ত চোখ বুলালো মায়ের দিকে। মায়ার দৃষ্টিতে বেশ কৌতূহল। সে আসলে বুঝতে পারছে না মেয়েটির বিয়ের সাথে হৃদের কি সম্পর্ক হতে পারে। তাছাড়া কার সাথে কার রিলেশন চলছে তাও ধরতে পারল না। তবে আয়েশা আব্দুল্লাহকে হঠাৎ করে থামিয়ে দেওয়াটা মোটেও পছন্দ হয়নি মায়ার। সে জানতে চায় বাকি কথাগুলো, কিন্তু আফসোস জানা হলো না, কারণ ততক্ষণে আরাফ খানের কথা মেনে নিয়ে আয়েশা আব্দুল্লাহ চুপ করে গেলেন। হেনা খান ভয়ার্ত ভঙ্গিতেও স্বস্তির নিঃশ্বাস ফেলল গোপনে। তিনি বছর 3 আগেই শুনেছিলেন হৃদের সাথে নাকি মেহুর ভালোবাসার সম্পর্ক রয়েছে। হৃদ নাকি মেহুকে বিয়ে করবে এমনটা কথাও দিয়েছিল। এখন সত্যিই মিথ্যা জানা নেই তাদের কারো। তবে তিনি বেশ কয়েকবার দেখেছেন হৃদকে মেহুর সাথে কথা বলতে। বেশ স্বাচ্ছন্দ্যভাবেই কথা বলছিল একে অপরের সাথে। বাকিটা জানে না তিনি। মেহু ওনার পছন্দ না এমনটা না, পছন্দই। তবে মায়ের সাথে হৃদের ছোটবেলায় বিয়ে ঠিক হওয়া ছিল বিধায় তিনি হৃদের পাশে মায়াকে ছাড়া অন্য কাউকেই চায়নি। এখন হৃদ মায়াকে মানতে শুরু করেছে। এমনতর অবস্থায় হৃদের জীবনে মেহুর হঠাৎ আগমনটা বিপদ সংকেত ছাড়া অন্য কিছু নয়। তাছাড়া হৃদ মায়ের বিয়েটাও তো তারা মেহুর পরিবারের কাছে চেপে গেছেন, এখনো প্রকাশ করেনি। তাছাড়া হৃদের সাথে কথা বলবে, তারপর না হয় বলা যাবে এ বিষয়ে। হৃদ বাড়িতে ফিরলে একবার কথা বলে নিতে হবে, নয়তো বিষয়টি মায়ের জীবনে প্রভাব ফেলতে পারে। সন্ধ্যা, আকাশ, সময় 7:15। খোলা আকাশে তখনও তারার দেখা মেলেনি, চাঁদটা নেই। অনেকটাই অন্ধকারময় আকাশ, ঠিক যেন আয়নের তিক্তময় জীবনটার মতোই অন্ধকার। আয়ন কফি হাতে নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে। এক হাত ট্রাউজারের পকেটে গুজিয়ে তাকিয়ে আছে ঢাকার যান্ত্রিক শহরের দিকে। গুলশান 2 নম্বর সেক্টরে তার ফ্ল্যাট, আবাসিক এলাকা। কোনো রকম উচ্ছৃঙ্খলতা নেই, বেশ শান্ত। তবে আয়ন শান্ত নয় এই শীতলময় পরিবেশটাতেও, বেশ অশান্ত। বিগত 2.5 মাস ধরেই সে অশান্ত, মায়াকে হারিয়ে অশান্ত। মায়া তার প্রথম ভালোবাসার সাথে সাথে প্রথম অনুভূতি, যাকে ঘিরেছিল অজস্র স্বপ্ন। ছোট বড় অনেক স্বপ্নই দেখতেও মায়াকে নিয়ে ভালোবাসাময় সংসার সাজানোর। দীর্ঘ 2 বছর স্বপ্নগুলো দেখলো, কিন্তু পূরণ হলো না। মায়া তার হলো না, বরং হঠাৎ একদিন জানা গেল সে যাকে ভালোবাসে সে তার নয়, বরং অন্য কারো হয়ে গেছে ইতিমধ্যে, তাকে ভালোবাসে না। আয়ন সেদিন দমফাটা কষ্ট পেয়েছিল, নিঃশ্বাস আটকেছিল যখন দেখেছিল মায়ার চোখে হৃদের জন্য অসীম ভালোবাসা ও ছটফট। আয়ন পরাজিত সৈনিকের মতো তখনই হার মেনে নেয়, যুদ্ধ ছেড়ে দিয়ে রণক্ষেত্র থেকে চলে আসে। আয়নের গোটা 1 মাস লেগেছিল কষ্টময় জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরতে। সবার থেকে আলাদা থাকা শুরু করলো, খানবাড়িতে যাতায়াত ও যোগাযোগ বন্ধ করলো, কাজের চাপ বাড়ালো, সর্বক্ষণ ব্যস্ততা কাটানোর চেষ্টা করলো মায়াকে ভুলে থাকার জন্য, কিন্তু পারল কই? প্রথম ভালোবাসার মানুষকে অত সহজে ভোলা যায়? সে কি পারছে বলতে? কই, পারছে না তো। সে আজও নিবিড়ভাবে ভালোবাসে মায়াকে, কিন্তু পার্থক্য একটাই, এখন আর মায়াকে নিয়ে 2 চোখ ভর্তি স্বপ্ন সাজায় না আয়ন। দূর থেকে শুধু মায়ের জন্য ভালো থাকার কামনা করে, ব্যাস এতটুকুই।
আয়ন মায়াকে ভুলার চেষ্টা করছে না যে এমনটা না, প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছে। আর তারই চেষ্টার শেষ ধাপই ছিল জুইয়ের সাথে নিজের সম্পর্কটা স্বাভাবিক করা। আয়নের ধারণা হয়তো জুইয়ের মাধ্যমে আয়ন মায়ার অনুভূতি থেকে বের হতে পারবে। এক নারীর সংস্পর্শে আসলে অন্য নারীকে ভোলা সক্ষম হবে। তাছাড়া জুই মায়ার বোন, মায়ের কিছু দিক জুইয়ের মধ্যে রয়েছে, সেটা আয়নকে আরও টানে জুইয়ের প্রতি, জুইকে নিয়ে ভাবায়। আয়ন স্থির দৃষ্টিতে কথাগুলো ভেবে আবারও শান্তভাবে চুমুক বসায় কফির মগে। কয়েক সেকেন্ড থেমে থেকে পুনরায় ভাবতে বসে সে। সেদিন আয়ন হৃদের সাথে দেখা করতে গিয়েছিল খানবাড়িতে বিশেষ কিছু কারণবশত। হৃদের সাথে আয়নের বেশ কথা হয়েছিল স্বাভাবিকভাবেই, যদিও প্রফেশনাল কথাবার্তা বেশি হয়েছিল দুজনের মাঝে, তবে পার্সোনাল কথাবার্তা বেশ টুকটাক হয়েছিল দুজনের মধ্যে। আয়ন বয়সের সাথে সাথে অভিজ্ঞতা সম্পূর্ণ একজন মানুষ, তাই সেদিন রাতে হৃদের অল্প কথা এতটা স্পষ্ট ছিল সে মায়াকে ভালোবাসে। শুধু ভালোবাসে বললে ভুল হবে, অনেকটা পাগল দিওয়ানার মতো ভালোবাসে মায়াকে। হয়তো আয়নের চিন্তাভাবনার বাহিরে হৃদ মায়াকে ভালোবাসে। হৃদের ভালোবাসার পরিমাণটা আয়ন আন্দাজ করতে পারে কতটা হবে, কিন্তু বুঝতে পেরেছিল মায়াকে ছাড়া হৃদের নিঃশ্বাসটাও হয়তো অচল হয়ে পড়বে। হৃদ নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না বলেই উপর দিয়ে শক্ত ও গম্ভীর হয়ে চলাফেরা করে, নয়তো সেও মায়ের বোকামিতে মরেছিল অনেক আগে। মায়া চঞ্চলতা বোকামিতায় হৃদকে টানে মায়ার প্রতি, যেমনটা আয়নকে টানত। মায়া হৃদকে জ্বালায় বলে হৃদ মায়াতে পাগল। হৃদের উগ্র মাফিয়া জীবনের ক্ষমতা খেলতে খেলতে স্বাভাবিক জীবনটার প্রতিও বিরক্ত ছিল সে। আর মায়ার ছিল হৃদের স্বাভাবিক জীবনের আকর্ষণের কারণ, শান্তির কারণ। হৃদের যে বেশ ভালো লাগে মায়া তার আশেপাশে ঘুরঘুর করলে, পাগলামো করলে, সেটা হৃদের শান্ত থাকাটাতেই স্পষ্ট বুঝায়। হৃদ সহজে কাউকে সহ্য করতে পারে না নিজের আশেপাশে। কাচ্চার একটা কথার বেশি দুটো কথা বললে রেগে যায়। সেখানে মায়ার অসীম পাগলামোতেও হৃদ শান্ত থাকে, নড়ে না, চুপচাপ বসে থাকে, মায়াকে প্রশ্রয় দেয়। কারণ হৃদের উগ্র অশান্ত জীবনে মায়া এক পলাশ বৃষ্টি নেয় হৃদকে ভিজিয়ে শান্ত করে দেয়। মায়ার বোকামিতা হৃদের এন্টারটেনমেন্টের কারণ। হৃদ উপভোগ করে মায়ার কাণ্ড, তাই ভালোবেসে প্রশ্রয় দেয় মায়াকে, যেমনটা আয়ন দিতে চেয়েছিল, কিন্তু ভাগ্য তার সহায় হলো না। তবে সেদিন হৃদ তাকে সরাসরি জুইয়ের দিকে ইশারা করেছিল, জুইকে মেনে নিতে, একটা সুযোগ জুইকে দিতে। আয়ন সেদিন কিছু বলেনি, তবে আয়ন গত 2 দিন অনেক ভেবেছিল জুইকে নিয়ে। পরিশেষে আয়ন সিদ্ধান্ত নিল সে জুইকে একটা সুযোগ দিবে। যদি জুইয়ের উপর আয়নের বিন্দুমাত্র ভালো লাগে কাজ করে, তাহলে সে জুইকে আর ডিভোর্স দিবে না, সংসার করবে। আর এজন্যই মূলত আয়ন জুইকে নিজের ফ্ল্যাটে নিয়ে এসেছিল একে অপরকে চেনা জানার জন্যে, জুইয়ের সাথে স্বাভাবিক সম্পর্কে জড়ানোর জন্যে। তখন ওইভাবে কথাগুলো বলেছিল আয়ন, হয়তো এমন করে একদিন জুইকেও নিজের জীবনে জড়াতে পারবে এই আশায়। তবে আয়নের যদি জুইয়ের প্রতি কখনোই ভালো লাগা সৃষ্টি না হয়, তাহলে সে জুইকে নিজের বেরস জীবনের সাথে আজ জড়াবে না, ডিভোর্স দিয়ে মুক্তি করে দিবে জুইকে, এবং ততদিন দ্বিতীয় বিয়ে করবে না যতদিন না তার নতুন কাউকে ভালো লাগছে। এখন দেখা যাক ভাগ্য তাকে কোথায় নিয়ে দাঁড় করায়। কথাগুলো ভেবেই আয়ন বুক ভরিয়ে দীর্ঘশ্বাস ফেলে শব্দ করে আশেপাশটা এক পলক শান্ত চোখ বুলিয়ে কফি মগটি বারান্দায় কাউচের উপর রেখে বাম হাতে ঘড়িটা দেখে নিল। সময় অল্প, তাকে হসপিটালে যেতে হবে 8টার মধ্যে। আয়ন তপ্ত নিঃশ্বাস ফেলে আবারও নিজেকে শান্ত করলো। রুমে ঢুকে সময় নিয়ে রেডি হলো। ফোন আর গাড়ির চাবি পকেটে ঢুকিয়ে অ্যাপ্রন হাতে নিল। ফ্ল্যাটের চাবি অন্য হাতে নিয়ে ড্রয়িং রুম দিয়ে বের হয়ে যেতেই চোখে পড়ল জুয়ের গুছিয়ে দেওয়া টিফিন বক্সটি। আয়ন দাঁড়ালো, কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে টিফিন বক্সটি হাতে নিল। জুই বিকাল করে পাঠিয়ে দিয়েছিল আয়নের ড্রাইভার দিয়ে। ঘন্টা 2 খানিকটা হবে হয়তো জুই চলে গেছে হসপিটালে। আয়ন হসপিটালে গেলে হয়তো পুনরায় দেখা হতে পারে তাদের। আয়ন দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তার কপালে কি আছে আল্লাহ জানে। ভালোবাসা নামক শব্দটি দ্বিতীয়বার তার জীবনে আসবে কিনা তাও সন্দেহ। দিনটা বৃহস্পতিবার, সময়টা 5:45। বিষণ্ণ ভগ্ন হৃদয়ে কালে হাত ঠেকিয়ে দুপা ভাঁজ করে ড্রয়িং রুমের সোফার উপর একা বসে আছে মায়া। গায়ে মুসলিন তাঁতের সুতায় বুনন 18 কাউন্টের পাতলা ফিনফিনে গোলাপি জামদানি শাড়ি জড়ানো। চুলগুলো সব একপাশে এনে চড়িয়ে ফেলে রেখেছে কোল থেকে সোফার উপর পর্যন্ত। কানে সাদা পাথরের মধ্যে ডায়মন্ডের টপ পরা। গলায় হৃদের দেওয়া বাসরাতে ডায়মন্ডের লকেটটি ঝুলছে। নাকে চকচক করছে ছোট ডায়মন্ডের নাকফুলটি। আর 2 হাত ভর্তি গোলাপি কাচের রেশমি চুড়ি। হৃদের কালো ব্যান্ডেজ করে দেওয়া হাতটিতে একটু বেশি চুরি পড়ল মায়া। হৃদের কাল ব্যান্ডেজ করে দেওয়া হাতটিতে একটু বেশি চুরি পড়ল মায়া, যাতে ব্যান্ডেজটি দেখা না যায়। সবকিছুর মধ্যে মায়া মুখেও হালকা পাতলা সাজগোজ রয়েছে, যেমন ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, চোখে মোটা করে আইলাইনার দেওয়া। হলুদ চামড়া হওয়ায় মায়াকে চমৎকার আবেদনময়ী লাগছে। আদুরে পুতুলের ন্যায় মায়া, কিন্তু তারপরও মায়ের মুখ এই মুহূর্তেই ঘন কালো মেঘে ঢাকা।
নিজের উরুর উপর কনুই রেখে গালে হাত থেকে উদাস মনে ভাবছে গভীরভাবে। আজ মায়ের চিন্তার শেষ নেই। সে গভীর চিন্তিত ও শোকাহত, কারণ মায়া ইতিমধ্যে জেনে গেছে ফিয়ার সাথে তার আরিফ ভাইয়ের সম্পর্কটা মেনে নিচ্ছে না মেহেরবান। আজ দুপুর করে যখন মায়া হসপিটালে গিয়েছিল তখন আরিফ তাকে আর জুইকে একসঙ্গে করে একটা রেস্টুরেন্টে গিয়েছিল দুপুরে খাবার খাওয়ানোর জন্য। কিন্তু সেখানে কাকতালীয়ভাবে ফিয়ার সাথে দেখা হয়ে যায় তাদের। তাদের পাশের টেবিলে মেহেরবানের ঠিক করা পাত্রের সাথে দেখা করতে এসেছিল সে। তাদের মধ্যে কথাও হচ্ছিল পূর্বে থেকে, কিন্তু হঠাৎ করে আরিফকে দেখতে পেরে ফিহা নিজের উত্তেজনা আরিফকে জড়িয়ে ধরে কান্না করে বসে সবার সামনে। পাত্রও সেখানেই ছিল। ফিহা জানায় মেহেরবান তাকে জোরপূর্বক বিয়ে দিতে চাচ্ছে। ইতিমধ্যে রেস্টুরেন্টের পরিবেশও শীতলত হয়ে যায় এবং উপস্থিত সবাই তামাশা দেখতে লাগলো। কিন্তু আরিফ ফিহাকে মায়ের পছন্দে বিয়ে করে নিতে বলে খুবই শান্ত ভঙ্গিতে ফিহা থেকে নিজেকে জোরপূর্বক ছাড়িয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায় সঙ্গে সঙ্গে। মায়া আগের থেকে নিজের ভাইয়ের প্রেম ঘটিত বিষয়টি জানলেও জুই জেনেছিল তখনই। জানতে পেরে যেন স্তব্ধ নির্বাক ভঙ্গিতে কতক্ষণ ফিহার দিকে তাকিয়েছিল। মায়া ফিহাকে সান্ত্বনা দিবে তার আগেই ফিহাও দৌড়ে বের হয়ে যায় রেস্টুরেন্ট থেকে। পরে আর খবর নেওয়া হলো না ফিহার সম্পর্কে মায়ার। এখন মায়ের বিষণ্ণতার দ্বিতীয় কারণটা তার গুণধর স্বামীকে নিয়ে। কাল সকালে মায়াকে ব্যথা দিয়ে সেই যে গেল আর ফিরে আসলো না এই বাড়িতে। গোটা একটা দিন চলে গেল, হৃদের দেখা পেল না মায়া। অবশ্যই মায়া রাগ করেছে, তাই হৃদের সামনে এমনিতেও যেত না সে। তবে লুকিয়ে চুকিয়ে তো একটু একটু দেখে নিত মায়ার ওনাকে, কিন্তু তাও হলো না। তারপর আবার কাল শফিকুল ইসলামকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দিবে এবং ব্রাহ্মণবাড়িয়াতে চলে যাবে মায়ের পরিবার। কিন্তু মায়া যেতে পারবে না, মায়ের সামনে পরীক্ষা আছে। হেনা খান সাফ সাফ মায়াকে নিষেধ করে দিয়েছে পুনরায় ব্রাহ্মণবাড়িয়াতে যাওয়া নিয়ে। সামনে পরীক্ষা রেখে কোথাও যাওয়া হবে না মায়ার। আর সেই জন্যে মায়া উদাস মনে বসে আছে একা একা, দৃষ্টি তার ফ্লোরে উপরই স্থির। আজ জীবনে প্রথম মায়া শাড়ি পরেছে। আগে কখনো কোনো অনুষ্ঠানে শাড়ি পরেনি মায়া। অন্যান্য জামা কাপড় পরে অনুষ্ঠান পার করেছে সে। তবে আজ হেনা খান অনেকটা জোরপূর্বকই মায়াকে শাড়ি পরিয়ে সাজুগুজু করিয়ে দিয়েছেন, কারণ কিছুক্ষণ পর হেনা খান মায়াকে নিয়ে নিজের বাপের বাড়ি যাবেন বলে মায়াকে শাড়ি পরিয়েছেন তিনি। নিজের বাবার বাড়ির মানুষজন দেখবে খানবাড়ির বউকে, তাই আর মায়া খান খানবাড়ির বউ, তাই মায়ের মধ্যে বউ বউ ফিল আসার জন্য মূলত হেনা খান মায়াকে শাড়ি পরিয়ে দিয়েছেন। মায়ের জন্য শাড়ি আগেই কিনে রেখেছিল হেনা খান, শুধু মায়া ছোট বলেই কখনো পরানো হয়নি। মায়া জীবনের প্রথম শাড়ি পরে সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে 2-3 বার ইতিমধ্যেই হোঁচট খেয়ে ফেলেছে। তাই শাড়ি খুলে যাওয়ার ভয়ে চুপচাপ ড্রয়িং রুমে একা বসে আছে আর বারবার ঘাড় ঘুরিয়ে কিচেন রুমের দিকে তাকাচ্ছে কখন আসবে হেনা খান এই নিয়ে। কারণ হেনা খান নিজের ভাইয়ের জন্য নিজের হাতে কিছু রান্না করছেন, যেটা শেষ হলে মায়াকে নিয়ে বেরিয়ে যাবেন তিনি। অবশ্য আরাফ খানও যাবে তাদের সাথে। হেনা খান ইতিমধ্যেই কল করে বলেছে আরাফ খানকে বাড়িতে চলে আসতে এবং আজকে রাতের ডিনার ওনারা সবাই মিলে হেনা খানের বাপের বাড়িতেই করবেন। আরাফ জানিয়েছে উনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এখন অবধি সবই ঠিকঠাক, কিন্তু উদাস মায়ের উদাসীনতা কিছুতেই কমছে না, বাড়ছে। মায়া নিয়ে টেনশন করেই যাচ্ছে। আর থেকে থেকে দীর্ঘশ্বাস ফেলছে গালে হাত ঠেকিয়ে। মায়ের বিষণ্ণতার মাঝে হৃদ গম্ভীর মৃদুস্বরে ফোনে কথা বলতে বলতে প্রবেশ করলো ড্রয়িং রুমের মেন দরজা ধরে। উদাস মায়াকে তখনও তার চোখে পড়েনি, মনোযোগ সবটাই ফোনের কথা বলাতেই ছিল। কিন্তু বিপত্তি ঘটে আরও কয়েক কদম হেঁটে সামনে এগিয়ে। বেখেয়ালি চোখ গেল মায়ার দিকে, থমকালো জায়গায়। ব্যালেন্স হারিয়ে ফোন ধরতে ধরতে পড়লো ফ্লোরে। ঠাস করে শব্দ হয়, মায়া উদাস চোখে তুলে তাকায় সামনে। হৃদকে হা করে তাকিয়ে থাকতে দেখেও নড়চড় হলো না মায়ার, বরং স্বাভাবিকের ন্যায় হৃদকে এক পলক দেখেনি আবারও আগের মতো করে উদাস মনে বসে রইল আর থেকে থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে লাগলো। সে এই মুহূর্তে ভীষণ টেনশনে আছে, তাই কারো দিকে তাকানোর সময় নেই মায়ার। তাছাড়া মায়ার তো তার স্বামীর সাথে রাগ করেছে, হৃদকে দেখবে না, হৃদের সাথে কথা বলবে না, কথা শুনিয়ে এসেছিল কাল। এখন যদি মায়া তার স্বামীর দিকে তাকায় তাহলে মায়ার রাগ থাকবে, চলে যাবে না। তাছাড়া হৃদ মায়াকে ছ্যাঁচড়া বলবে না, মায়া তো ছ্যাঁচড়া না। ব্যাস, স্বামীকে দেখতে তার ভালো লাগে, এজন্য মায়া একটু ঘুরঘুর করে আর কি। তবে এখন না মায়া হৃদের দিকে তাকাবে না, কোনোভাবেই তাকাবে না, রাগটাও মাটি করবে না। মায়ার দৃঢ় মনোবল শক্ত করলো হৃদকে দেখবে না বলে, কিন্তু হৃদ সে তো ততক্ষণে দিওয়ানা হয়ে বসে আছে বউয়ের ঝলসানো রূপে। হৃদের দৃষ্টি বদলালো মায়ের প্রতি, স্বাভাবিক দৃষ্টি থেকে অস্বাভাবিক ন্যায় গম্ভীর দৃষ্টি পড়লো মায়ের উপর। দীর্ঘ 28 বছরের ধৈর্য ভাঙল, প্রেমময় অনুভূতি প্রকাশ পেল বুকে। মায়াকে নিয়ে চিন্তাভাবনার পরিবর্তন ঘটল, হৃদের গাঢ় অভিমানটাও সরে গেল মায়ের উপর। শুধু ভালোবাসাময় অনুভূতি চোখে প্রকাশ পেল, স্থির থেকে অস্থির ন্যায় হলো। চোখে মুখে মুগ্ধতা ছেয়ে গেল। আজ জীবনের প্রথম মায়াকে শাড়ি পরতে দেখলো হৃদ, আর সেটাই যেন হৃদের কাল হলো।
ছটফট করলো মন পাড়ায়। হৃদ জায়গা থেকে নড়ল না, বরং তীব্র বুক ধরফরের সাথে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো মায়ার দিকে। মায়া খানিকটা বাদে আবারও বিষণ্ণতা মাথা উঁচিয়ে তাকায় হৃদের দিকে। সাথে সাথে চোখ মিলল হৃদের শান্ত দৃষ্টির সাথে। মায়া হালকা কপাল কুঁচকে আবারও আগের ন্যায় বসলো উদাস মনে। কিন্তু কয়েক সেকেন্ড পর আবারও একইভাবে মাথা উঁচিয়ে দেখলো হৃদকে ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে। এবার মায়া নড়ে চড়ে সোজা হয়ে বসে। হৃদের দৃষ্টি স্বাভাবিক লাগলো না মায়ের কাছে। অস্বাভাবিক কিছু আছে হৃদের এই শান্ত দৃষ্টির মাঝে। মায়া সোজা হয়ে বসে হাঁসফাঁস করলো অনেকটা, আর চোখে হৃদের দিকে তাকালো। হৃদ তখনও শান্ত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছে। ইতস্তত মায়া কিছু সময় থ মেরে বসে রইল। এই বুঝি হৃদ চলে যাবে এটা ভেবে, কিন্তু হৃদ গেল না, বরং স্থির ন্যায় দাঁড়িয়ে থাকলো। মায়া এবার তীব্র অস্থিরতায় কাজ করলো ভিতরে। ইতস্ততায় উঠে দাঁড়ায়। উদ্দেশ্য হৃদের সামনে থেকে সেই চলে যাবে। কাল এই লোকটাকে মায়া বলেছিল মায়ের দিকে না তাকাতে, অথচ আজ পলকই ফেলছে না মায়াকে দেখা থেকে। নিজের কথা নিজেই ভুলে গেছে এই লোক। মায়া অস্থিরতায় হৃদের সামনে থেকে চলে যেতে নিলেই মায়ার হুট করে মনে পড়ে সে তো শাড়ি পরে হাঁটতে পারে না ঠিকঠাক। তাই এখন যদি হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়, তাহলে মায়ের ইজ্জত আর থাকবে হৃদের সামনে? নষ্ট হয়ে যাবে না? মায়া নিজের ইজ্জতের কথা ভেবে পুনরায় গুটি মেরে বসে পড়ে সোফার উপর। চুলগুলো সব এবার সোফা ছাড়িয়ে ফ্লোরে ঠেকলো। মায়া হাত দিয়ে টেনে চুলগুলোকে সব কোলের উপর নিতে নিতে আবার আর চোখে হৃদের দিকে তাকালো, এবং সাথে সাথে চোখাচোখি হলো হৃদের গম্ভীর দৃষ্টির সাথে। হৃদের এমন শান্ত দৃষ্টির মানে যেন এবার মায়াও হুট করে বুঝলো। আর বুঝতে পেরেই যেন কাল হলো মায়ার জন্যে। তুমুল লজ্জায় মায়া সিটিয়ে গিয়ে শাড়ির আঁচল শক্ত করে চেপে ধরে এদিক সেদিক তাকালো। হৃদের দৃষ্টি হতে নিজের দৃষ্টি লুকানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। মায়া আবারও আর চোখে হৃদের দিকে তাকাতে গিয়ে চোখাচোখি হয়ে যায় হৃদের সাথে। এবার মায়া তুমুল লজ্জায় সঙ্গে সঙ্গে আছড়ে পড়ল সোফার উপর। মুখ লুকালো সোফার বালিশের কুশনের ভিতর। মায়া বসা অবস্থায় হেলিয়ে পড়ে নাক মুখ চেপে ধরল সোফার বালিশের কুশনের ভিতর। হৃদ মায়াকে লজ্জা পেতে দেখে মুহূর্তেই হেসে ওঠে। ওর একটা শব্দ করেই হেসে ওঠে। এতে যেন মায়া আরো লজ্জা পেল। লজ্জায় আড়ষ্ট হয়ে দু হাতে বালিশের কুশন চেপে ধরে নাক মুখ শক্ত করে পড়ে রইল। উফ, তার লজ্জা লাগছে ভীষণ। হৃদের শব্দ করা হাসিতে কিচেন রুম থেকে ছুটে আসে হেনা খান। হৃদকে প্রাণবন্ত হাসতে দেখে খুবই বিস্মিত হয় তিনি। সাথে সাথে অত্যন্ত খুশি হন হৃদকে হাসতে দেখে। লাস্ট হৃদকে কবে এইভাবে হাসতে দেখেছে মনে নেই ওনার, হয়তো হৃদের বাবা মা বেঁচে থাকার সময়। তিনি অত্যন্ত খুশি মনে আদরের সহিত ডেকে উঠে বলে উঠে, রিত, সোনা বাবা আমার, তুই হাসছিস? আজ কত বছর পর তোর হাসতে দেখলাম। আমার মনটা ভরে গেল তোর হাসিতে। হেনা খানের কথায় হাসি থামে হৃদের, খানিকটা গম্ভীর হয়। হেনা খানের দিকে তাকাতে তাকাতে আবারও চোখ আউড়িয়ে তাকায় মায়ের দিকে। হেনা খান হৃদকে গম্ভীর হতে দেখে পুনরায় অধৈর্য গলায় বলে, হাসি থামালি কেন? ভালোই তো লাগছিল সোনা বাবা। মাঝে মধ্যে এভাবে একটু আধটু হাসলেও তো হয়। আমাদের মনটা জুড়িয়ে যায় তোর হাসি মুখটা দেখে। মায়ের দিকে তাকাতে তাকাতে হৃদের নির্লিপ্ত উত্তর, আজ হাসির কারণ পেয়েছি, তাই হাসলাম। এরকম কারণ পেলে রোজ হাসবো মনে হয় দাদি। তিনি হৃদের হাসির কারণ জানতে না পারলেও হৃদ হাসবে কথাটায় অত্যন্ত খুশি হলেন। হৃদকে দোয়া দিয়ে বললেন, আল্লাহ তোকে খুশি করুক, এমন হাসি কারণ সারা জীবন দিক। হৃদ তৎক্ষণাৎ কিছু বলল না হেনা খানকে, বরং স্বাভাবিকের ন্যায় ধূপ করে গিয়ে বসলো মায়ের পাশে। দুজনারই উরু একে অপরের সাথে সংস্পর্শে থাকলো। হৃদ ইচ্ছে করে মায়ের সাথে চেপে বসে হেনা খানের উদ্দেশ্যে বলে, মনে হয় তোমার দোয়া কবুল করেছে দাদি। হেনা খান অত্যন্ত খুশি হয়ে এগিয়ে আসলো হৃদের দিকে। তিনি হৃদকে কিছু বলবে তার আগেই চোখ গেল মায়ের উপর। মায়াকে সোফার উপর উপর হয়ে আছড়ে পড়ে থাকতে দেখে কপাল কুঁচকায় তিনি। হেনা খান ভাবেন মায়া বুঝি বসে থাকা অবস্থায় ঘুমিয়ে পড়েছে। তাই তিনি মায়ের দিকে ঝুঁকে মায়ের বাহুতে মৃদু ধাক্কা দিতে দিতে বলে, এ মায়া, ওঠ। এই অসময় ঘুমালি কেন? তোকে না বলেছি আমরা এখন বেরোবো? তাহলে ঘুমিয়ে পড়লি কেন? ওঠ বলছি। হেনা খানের অনবরত ধাক্কায় কাজ হলো না। মায়া শক্ত হয়ে পড়ে রইল সোফার উপর। বালিশের কুশনে নাক মুখ চেপে ধরে, লজ্জায় নড়ছে না পর্যন্ত। হৃদ এবার ঠোঁট কামড়িয়ে হাসলো। বউতার লজ্জা পাচ্ছে তাকে। হৃদ মায়াকে দ্বিগুণ লজ্জায় ফেলতে আরও চেপে বসে মায়ার শরীর ঘেঁষে। হৃদের শরীরে স্পর্শ পেয়ে মায়া মুহূর্তে কেঁপে ওঠে। মায়ার কম্পন হৃদের সাথে সাথে হেনা খানও বুঝলো, তবে ধরতে পারল না মায়া কেন কাঁপছে। তিনি ভাবলেন মায়া হয়তো ঘুমের ঘরে বাজে স্বপ্ন দেখে ভয়ে কাঁপছে। তাই তিনি পুনরায় ব্যস্ত ভঙ্গিতে মায়াকে ডাক লাগালো, মায়া, ওঠ। কাঁপছিস কেন? তুই কি বাজে স্বপ্ন দেখছিস নাকি এ বেলায়? ওঠ না তাড়াতাড়ি। মায়ের হেলদোল হলো না, সেইভাবেই পড়ে রইল লজ্জায়। হৃদ হেনা খানকে মধ্যে থামিয়ে দিয়ে বলে, দাদি,
আমার কফি লাগবে, কফি দাও। হৃদের কথায় হেনা খান থামে, মায়াকে আর না ডেকে চলে যায় হৃদের জন্যে কিচেন থেকে কফি বানাতে। হেনা যেতেই প্রশস্ত হয় হৃদ, গায়ে লিয়ে সোফায় আরাম করে বসে থাকায় মায়ের উন্মুক্ত মসৃণ কোমরের দিকে। মায়া বসে থেকে উপর হয়ে শোয়ায়, শাড়ির আঁচলটাও সামনের দিকে ঝুঁকে পড়ে আছে ফ্লোরে, যার ফলে অসাবধানতার কারণে মায়ের কোমর ও পেটের উপরের পাশটা উন্মুক্ত হয়ে আছে। হৃদ নিজের শীতল হাতের উল্টো পিঠে মায়ের মসৃণ কোমর আলতো ছুঁয়ে দিতে মায়ের সমস্ত সত্তা নাড়িয়ে শরীর কেঁপে ওঠে মুহূর্তে। মায়া কেঁপে উঠতে হৃদ সঙ্গে সঙ্গে মায়ের বাহু টেনে নিজের কোলের উপর বসায়। মায়ের লজ্জায় সিটিয়ে গিয়ে তখন চোখ মুখ খিচে বন্ধ করে পড়ে রইল হৃদের বুকের উপর। হৃদ মায়াকে টেনে নিজের কোলের উপর বসিয়ে মায়ের মাথাটা নিজের বুকের উপর রাখলো। এক হাতে মায়ের কোমর চেপে ধরে অন্য হাতে মায়ের এলোমেলো চুলগুলো কানের পিছনে গুছিয়ে দিতে দিতে নিঃস্বার্থ কণ্ঠে মৃদুস্বরে মায়াকে ডাকলো। বউ, মায়া উত্তর করলো না, লজ্জায় একইভাবে পড়ে রইল হৃদের বুকে চোখ বন্ধ করে। হৃদ পুনরায় ডাকলো, ও বউ, হুম শাড়ি পরেছ? হুম হৃদ মায়ার মাথায় ছোট করে চুমু খেলো। মায়া কেঁপে উঠতে সেই সুযোগে পালাতে চাইলো। আকস্মিকভাবে হৃদের থেকে পালাতে গিয়েও আটকা পড়ল হৃদের দুহাতের বাঁধনে। হৃদ নিজের দুহাতে তৎক্ষণাৎ মায়ের কোমর চেপে ধরে পুনরায় কোলের উপর বসায় জোরপূর্বক এবং দুহাতে পিছন থেকে মায়ের কোমর জড়িয়ে ধরে মায়ের চুলের মাঝে নিজের মুখ ডুবালো। মায়া কেঁপে কেঁপে উঠে বড় বড় নিঃশ্বাস নিতে নিতে খামচি দিয়ে ধরল হৃদের হাত। নিঃশ্বাসের ঘনত্ব বাড়ল দুজনারই। হৃদ মায়ের চুলের ভাঁজে মুখ ডুবিয়ে রাখা অবস্থায় কৌতুক করলো মায়ের সাথে। খানিকটা দুষ্টস্বরে টেনে বলে ওঠে, ছি ম্যাডাম, আপনি আমাকে নেগেটিভ ফিল দিচ্ছেন। এখনই এত বড় বড় নিঃশ্বাস নিলে কি হবে? আমি কিছু করছি? আমি নিষ্পাপ না? হৃদের কথায় মায়া স্বর্ণাভে ফিরল। লজ্জা আড়ষ্ট হলো আরো বেশি। আজ মায়ার লজ্জিত হওয়ার দিন, লজ্জায় লজ্জায় মরে যাওয়ার দিন। উফ, এত মরণ সহ্য হবে মায়ার? মায়া আবারও হৃদ থেকে নিজেকে ছাড়াতে চাইল, কিন্তু হৃদের জন্য পারল না। হৃদ শক্ত করে ধরে নিজের মাঝে। মায়া কাঁপা কাঁপা স্বরে বলে, ছাড়ুন আমাকে, না। আমার ভয় করছে আপনাকে। করুক, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আসুক। কেমন কেমন জানি লাগছে আমার। তাহলে সিস্টেম ঠিক আছে আপনার? কথাটা বলে হৃদ আরও ঘনিষ্ঠ হতে চাইল মায়ার সাথে, কিন্তু ততক্ষণে আরাফ খানও ড্রয়িং রুমে ব্যস্ত পায়ে প্রবেশ করে ফেলে। হৃদ মায়াকে হালকা পাতলা একে অপরের সাথে জড়িয়ে থাকতে দেখল, কারণ পুরোটা দেখার আগে হৃদ মায়াকে ছেড়ে উঠে দাঁড়ায়। কিন্তু আরাফ খানও ততক্ষণে বুঝে গেছে বিষয়টা, তাই তিনি তীক্ষ্ণ কণ্ঠে জোরালো প্রশ্ন করলো হৃদকে, কি ব্যাপার মিয়া বিবি একসাথে? তুই এখানে কি করছিস হৃদ? বাসায় আসলি কবে? হৃদ রয়ে শয়ে গম্ভীর মুখে বলল। মাত্র আসলাম। হৃদের কথায় তিনি এগিয়ে গিয়ে বসলেন সোফায়। আলতো হেসে মায়েকে ডেকে নিজের পাশে বসালেন। মায়ের মাথায় আদুরে এক হাত বুলাতে বুলাতে তিনি হৃদকে উদ্দেশ্য করে বলে, তোর এইখানে কি চাই? তোর রুমে যা, দাঁড়িয়ে আছিস কেন? তোর না মেয়েদের মধ্যে অ্যালার্জি আছে? তাহলে আমার শোন, আমাকে কোলে নিস কিভাবে? শরীর চুলকায় না তোর? হৃদ কপাল কুঁচকে তাকায় আরাফ খানের দিকে। অসময়ে রসিকতা মোটেও পছন্দ হলো না হৃদের। তার সবেমাত্র জাগ্রত হওয়া ফিলিংসটা দিয়ে বউকে কাবু করতে চেয়েছিল, অনেকটা সফলও হয়েছিল, কিন্তু হঠাৎ করে আরাফ খানের এন্ট্রিটা হৃদের উঠতি রাগের কারণ হলো। হৃদ উত্তর করল না আরাফ খানের কথায়, বরং মায়ার লজ্জায় সিটিয়ে যাওয়া নত মস্তিষ্কের দিকে এক পলক তাকিয়ে উপরের দিকে যেতে যেতে আরাফ খানের উদ্দেশ্যে বলে ওঠে, তোমার টাইমিং সেন্স বড্ড খারাপ দাদা ভাই। আই জাস্ট হেট ইউ। গলা টেনে দুষ্টু হেসে বলে ওঠে আরাফ খান। আই জাস্ট লাভ ইট। তুই কি বুঝবি বুড়ো বয়সে কারো পাকা ধানে মই দিতে কেমন লাগে? আহ, কি শান্তি, কি শান্তি। হৃদ নাক মুখ কুচকে বিরক্তির সহিত চলে যেতে নেয়, কিন্তু ততক্ষণে আবারও পিছন থেকে কফি হাতে ডাকলো হেনা খান। রিত, তোর কফি। তেরা জবাবে বলল। লাগবে না। পাশ থেকে আরাফ খান প্রায় সাথে সাথে উচ্চস্বরে বলে ওঠে, আরে নেহা, ওর কফিটা আমাকে দাও, ওর লাগবে না। ও আজ এমনিতেই সন্তুষ্ট, তাই ওর হয়ে আজ আমি খাবো। দাও দাও। হৃদ অনেকটা শব্দ করে ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠছে আর ঘাড় ঘুরিয়ে নিজের আদুরে বইয়ের দিকে তাকাচ্ছে বারবার। মায়াও কি মনে করে আস্তে করে মাথা উঁচিয়ে পেছন ফিরে সিঁড়ির দিকে তাকায় হৃদকে দেখার জন্য। সঙ্গে সঙ্গে চোখ মিলল দুজনার। মায়া ভয়ে লজ্জার সাথে সাথে দৃষ্টি সরিয়ে নিলেও হৃদ একইভাবে তাকিয়ে থেকে যেতে লাগলো উপরের দিকে। আজ সেই বউকে ছাড়বে না, কোনোভাবেই ছেড়ে দিবে না হৃদ। খেয়ে ফেলবে না আজ এই বউকে সে একদম। আজ সেও দেখবে কে বাঁচায় তার এই বউকে তার হাত থেকে। তাকে যখন এই বেয়াদব বউয়ের কাছে ধরা দিতে বাধ্যই করেছে, তখন সেও কাঁচা খেয়ে ফেলবে এই বউকে। এবার সে বেপরোয়া হবে,
সব কিছুর ঊর্ধ্বে গিয়ে সেও দেখতে চায় তার বউ কতটা সহ্য করতে পারে আর সে কতটা দিওয়ানা হতে পারে। সালাম আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।